চাপ দিতে ভুলে গেলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কাজ করে না কেন? ওয়েট, দাঁড়াও 1 মিনিট। ওকে এবার হবে। নতুন স্টুডিও সেট আপ করছি তো এটা প্যারা খাইতেছি। ওকে ফাইন, এটা বাসায় যাও। ভাইয়া তোমরা আমাকে দেখতে আর শুনতে পাইতেছো বলো তো? সব পুরো ফুল স্ক্রিন দেখতে পাইতেছো নাকি বলো? ফুল স্ক্রিন দেখতে পাইতেছো? ফুল স্ক্রিন যদি না দেখতে পাও তাহলে হইলো রাইট ক্লিক করে হইলো তোমার রাইট ক্লিক করে দেখবা ভিউ ফুল স্ক্রিন আছে। হ্যাঁ, যদি কেউ না দেখতে পাও। রাহিন শুনতে পাচ্ছ ভাইয়া? আচ্ছা ফাইন, আমরা এখন শুরু করি। ওকে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে আমাকে বলবা, ঠিক আছে? ওকে এখন শোনো ভাইয়া, ফার্স্ট অফ অল ক্লিভেজ। ভাই ক্লিভেজ মানে কি? হোয়াট ইজ ক্লিভ? ক্লিভ শব্দের অর্থ কি বলো তো? ক্লিভ মানে কি বলো? এটা একটা ইংলিশ শব্দ ভাইয়া, পারবা? এটা একটা ইংলিশ শব্দ। ক্লিভ মানে একটা ইংলিশ শব্দ। দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু ক্লিভ দ্য বন্ড। পড়ছো এরকম কিছু? বলো তো। না ভাইয়া। আচ্ছা, ক্লিভ দ্য বন্ড মানে হলো ভাইয়া, ক্লিভ মানে হলো স্প্লিট করা, স্প্লিট অথবা ভাঙা, ভেঙে ফেলা, বুঝতে পারছো? ক্লিভ শব্দের অর্থ স্প্লিট করা বা ভাঙা, ভেঙে ফেলা, ঠিক আছে? এখন কথা হলো ক্লিভেজ কেন ভাঙার সাথে আসছে? ধরো ভাই এটা একটা সেল, এই সেলটারে আমি ভাঙা দুইটা সেলে কনভার্ট করলাম। এই প্রসেসটার নাম কি ভাইয়া বলো তো? প্রসেসটার নাম কি? সেল ডিভিশন না? কি ব্যাপার? প্রসেসটার নাম হলো ভাই সেল ডিভিশন। ওকে, সেল ডিভিশন কয় প্রকার আছে ভাই বলো তো? 3 টাইপস। 3 টাইপস। আচ্ছা, একটা হলো অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, একটা হলো মিওসিস, রাইট? আচ্ছা ধরো এই সেলের ক্রোমোজোম নাম্বার হলো 2n, ঠিক আছে? আচ্ছা এই সেলের ক্যারিওটাইপও 2n, এই সেলের ক্যারিওটাইপও 2n। তখন এই ধরনের মানে সেলরে ভাইঙা দুই ভাগ কইরা নতুন দুইটা সেল তৈরি করা, যেখানে ক্রোমোজোম নাম্বার সেম থাকবে, ওইটাতে আমরা কি বলি যেন ভাইয়া, মনে আছে? মাইটোসিস। মাইটোসিস, রাইট। ঠিক আছে, তাহলে এটার বলি আমরা মাইটোসিস। এখন ভাইয়া ক্লিভেজ মানেও কিন্তু ভাইয়া তুমি কি করবা, একটা সেলরে স্প্লিট করবা, স্প্লিট করে দুইটা সেলে কনভার্ট করবা, ঠিক আছে? তো ক্লিভেজ মানেও দুইটা সেলে কনভার্ট করা। ক্লিভেজেও ভাইয়া এরকম হয় যে ডিপ্লয়েড তোমার থেকে ডিপ্লয়েড সেল থেকে দুইটা ডিপ্লয়েড সেল তৈরি হয়। তাহলে ভাইয়া ক্লিভেজ আর মাইটোসিস কি কাইন্ড অফ সিনোনিমাস না ভাইয়া বলো তো? ক্লিভেজ আর মাইটোসিস কিন্তু কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে? ক্লিভেজ আর মাইটোসিস হলো ভাইয়া সিমিলার, লিখলাম এই জায়গায়, ঠিক আছে? সিমিলার, ঠিক আছে? ক্লিভেজ আর মাইটোসিস সিমিলার কিন্তু ভাইয়া সেম না। কথা বুঝতে পারছো? কথাটা কি বলছি? ক্লিভেজ আর মাইটোসিস সিমিলার কিন্তু সেম না, ঠিক আছে? এখন ভাই একটা জিনিস তুমি খেয়াল করো, মাইটোসিসে আর ক্লিভেজের মধ্যে তাহলে পার্থক্য কী? আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, ক্লিভেজ কিন্তু ওয়ান টাইপ অফ মাইটোসিস। কথা বুঝতে পারছো? ক্লিভেজ একটা টাইপের মাইটোসিস, বুঝছো? এখন কথা হলো তাহলে ক্লিভেজ আর মাইটোসিসের মধ্যে পার্থক্য কী? তোমরা কি জানো? কেউ জানো যে ক্লিভেজ আর মাইটোসিসের মধ্যে কি পার্থক্য আছে? আচ্ছা তোমরা আমার এটা অ্যান্সার দাও তো ভাইয়া। ধরো মাইটোসিসে আমি একটা সেল থেকে যে দুইটা সেল ক্রিয়েট করছি ভাইয়া, বলো তো এই দুইটা সেলের সাইজ কেমন থাকে বলো তো? সাইজ, ধরো এটার সাইজ যদি, এটা রেডিয়াস যদি ধরো 2 ন্যানোমিটার হয়, ঠিক আছে? তাহলে এইটার রেডিয়াস কত হবে? এটার রেডিয়াস কত হবে? 2 ন্যানোমিটার। 2 ন্যানোমিটার। তার মানে কি সাইজ কি থাকে? মাইটোসিসে কি থাকে? সাইজ সেম থাকে না ভাইয়া বলো তো?
মাইটোসিসে একদম সাইজ কি সেম থাকে না? আচ্ছা ক্লিভেজে কি হয় ভাইয়া জানো? ক্লিভেজে তুমি ধরো এইটা নিলা, এইখান থেকে তুমি জাস্ট এই যে সেল দুইটা তৈরি করলা, এই সেল দুইটার সাইজ এরকম হবে, বুঝতে পারছো? জাস্ট এইটা একটা সেলে কনভার্ট হবে, এই সাইজ একটা সেলে কনভার্ট হবে। তাহলে আমার বলো তো সাইজ কি কমলো না বাড়লো? বলো, প্রতি ডিভিশনে সাইজ কি হইলো? পরেরটার মধ্যে যদি তুমি ক্লিভেজ করো, এই যে এইভাবে করলা, তখন এখানে একটা সেল এইরকম এই সাইজের তৈরি হবে, এখানে একটা সেল এই সাইজের তৈরি হবে, তারপরে এটারে করলে এটারে একটা সেল এই সাইজের তৈরি হবে, এটারে একটা সেল। তাহলে বলো তো ক্লিভেজ আর মাইটোসিস সেম, দুইটাই হলো সেল ডিভিশন। কথা বুঝতে পারছো? দুইটাই সেল ডিভিশন, দুইটার মধ্যেই ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হয়, ঠিক আছে? ক্লিভেজ ইজ ওয়ান টাইপ অফ মাইটোসিস, কিন্তু ক্লিভেজ আর মাইটোসিসের মধ্যে বেসিক পার্থক্যটা কী ভাই বলো তো? বলো। সাইজ ডিফারেন্স। সাইজ ডিক্রিজ হয়, প্রতি ডিভিশনে ক্লিভেজে সাইজ ডিক্রিজ হয়, ঠিক আছে? সো আমি জাস্ট এই জিনিসগুলাই এখানে দিয়ে দিছি, তোমাদের কিছু লেখা লাগবে না, বুঝছো? তোমরা এখানে দেখো, দেখো এটা হলো মাইটোসিস, এটা হলো ক্লিভেজ। ক্লিভেজে কি হয়েছে ভাইয়া দেখো, ক্লিভেজে হইলো তোমার মাইটোসিসে কি হয়েছে দেখো, মাইটোসিসে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হয়েছে, দুইটার তোমার ক্যারিওটাইপই সেম, ক্যারিওটাইপই মানে হলো 2n 2n 2n, ঠিক আছে? সাইজ কি সেম আছে। আর ক্লিভেজে হইলো কি ভাইয়া, সাইজ কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। দেখো এখান থেকে এই যে এইটা একটা সেল তৈরি হয়েছে, এটা একটা সেল তৈরি হয়েছে, তো সাইজ ডিক্রিজ হয়। এখন কথা হইলো ভাইয়া সাইজ কেন ডিক্রিজ হওয়া দরকার, কখন এবং কেন ক্লিভেজ হয়, এটা আমার জানতে হবে, তাই না? যে আমি সেল ডিভিশন করতেছি, আমি কখন মাইটোসিস করব আর কখন ক্লিভেজ করব, ঠিক আছে? তাহলে সাইজ কখন কমে, সাইজ কেন কমতে হবে, এই জিনিসগুলো ভাইয়া আমাদের জানতে হবে, ঠিক আছে? ওকে, এখন দেখো তুমি আমার একটু বলো তো ভাইয়া, যে মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটা? মানবদেহের সবচেয়ে বড় কোষ নিউরন। নিউরন হইল ভাইয়া সবচেয়ে লম্বা কোষ। কোন নিউরনটা সবচেয়ে লম্বা বলতে পারবা? পড়ছো তো, অধ্যায় একে পড়ছো, বলো তো কোন নিউরনটা সবচেয়ে লম্বা? মোটর নিউরন। আচ্ছা এটা তো একটা মোটর নিউরন, এই নিউরনটার একটা নাম আছে, এটা নামটা পড়ো, এটা হলো সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ ওইটা একটা মোটর নিউরনই, বুঝছো? এটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত ভাইয়া? কোমর থেকে শুরু করে আমার গ্রেড টো পর্যন্ত বিস্তৃত। কথা বুঝতে পারছো? একদম গ্রেড টো এই পর্যন্ত বিস্তৃত, কোমর থেকে শুরু করে, ঠিক আছে? তাহলে ভাইয়া এটার নাম হলো সায়াটিক নার্ভ, এটা হলো মোটর নিউরন, ঠিক আছে? এটারে বলে ভাইয়া মানবদেহের সবচেয়ে লম্বা সেল, লম্বা কোষ। কিন্তু ভাইয়া মানবদেহের সবচেয়ে লম্বা কোষ আর বড় কোষ তো সেম না ভাইয়া। সো বড় কোষ মানে ওইগুলো সাইজে বড়, আর লম্বা কোষ মানে লেন্থে বড় কিন্তু উইডথে কম। কথা বুঝতে পারছো? আর বড় কোষ মানে সাইজ, মানে তোমার সাইজ, উইডথ, লেন্থ সব কিছুতেই একটা ইউনিফর্ম সাইজ আছে। এখন বলো, চিন্তা করে বলো, পড়ছিলা কি? ভেরি গুড, এগ। এগ ইজ লার্জেস্ট, হ্যাঁ, এগ ইজ দ্য লার্জেস্ট সেল, বুঝতে পারছো, অফ হিউম্যান বডি। এখন ভাইয়া এটা হলো তোমার এগ মানে ডিম্বাণু, সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু। এনি আইডিয়া সবচেয়ে ছোট কোষ কোনটা, কে বলতে পারো বলো? স্পার্ম। ভেরি গুড, সবচেয়ে ছোট কোষ হলো শুক্রাণু, ঠিক আছে? এখন দেখো ডিম্বাণু সবচেয়ে বড় কোষ মানে কি ভাইয়া? আমাদের বডিতে যে সেল আছে এগুলোর কি বলে, নর্মাল যে সেলগুলো আছে, একদম নর্মাল সেল, ধরো আমি যে কোনো একটা মানে এপিথেলিয়াল সেল নাও বা যে কোনো আমার স্কিনের সেল নাও, যে কোনো সেল নাও, এই নর্মাল সেলগুলোরে বলে ভাইয়া দেহকোষ বা সোমাটিক সেল। কি বলে ভাইয়া? দেহকোষ বা সোমাটিক সেল। তাহলে দেখো এটা হলো আমার একটা দেহকোষ। সোমা শব্দের অর্থ দেহ, বুঝছো? সোমা শব্দের অর্থ কি ভাইয়া বলো তো? সোমা শব্দের অর্থ দেহ, বডি, ঠিক আছে? আচ্ছা এটা হইলো ধরো আমার একটা সোমাটিক সেল বা দেহকোষ, মানে বডির যে কোনো মানে নর্মাল সাইজের একটা সেল, সোমাটিক সেল, ঠিক আছে? আচ্ছা ফাইন। তাহলে ভাইয়া ডিম্বাণু কি সোমাটিক সেলের থেকে বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? বড় হওয়া উচিত। তাহলে দেখো ডিম্বাণুটা এত বড়, মানে ডিম্বাণু কিন্তু সোমাটিক সেলের থেকে বড়। এখন তুমি দেখো আমরা অ্যাকচুয়ালি তৈরি কিভাবে হই ভাইয়া? জাইগোট থেকে হই না ভাইয়া, বলো তো, বলো। দেখো দিস ইজ মানে একটা সাইজ অফ ডিম্বাণু, ঠিক আছে? আর এখানে একটা সাইজ অফ দেহকোষ। এখন আমরা বলো আমরা কি জাইগোট থেকে তৈরি হয় না? জাইগোট কেমনে তৈরি হয় ভাই বলো তো? জাইগোট কিভাবে তৈরি হয়? ফিউশন অফ স্পার্ম এবং ওভাম। এইখানে ভাই স্পার্মের ওভামের ধরো নিউক্লিয়াস আছে, ওভামের নিউক্লিয়াস কি হ্যাপ্লয়েড এন, তাই না? আর এইখানে ধরো স্পার্ম আসতেছে, স্পার্ম এই যে চলে আসছে, ঠিক আছে? এটা ধরো স্পার্মের নিউক্লিয়াস আছে, এইখানে স্পার্মের নিউক্লিয়াস আছে। আচ্ছা
তোমরা কি জানো এই যে ফার্টিলাইজেশনটা এটা কেমনে হয়? স্পার্ম কি তার ফুল বডি সহ ভিতরে ঢুকে যায়? বলো তো, স্পার্ম কি তার ফুল বডি সহ ভিতরে ঢুকে যায়, নাকি তার নিউক্লিয়াসটা ভিতরে ঢুকায় জাস্ট, আর বাকি বডির যে পার্ট আছে ওটা ডিসকার্ডেড হয়ে যায় বাইরে? বলো তো। আইডিয়া আছে ভাই? শুধু নিউক্লিয়াস। শুধু নিউক্লিয়াস ভিতরে ঢুকায়, বুঝতে পারছো? শুধু নিউক্লিয়াস ভিতরে ঢুকায়। বাই দা ওয়ে আমি নিচে তাকাইছি কারণ হলো এইখানে আমি তোমাদের দেখতেছি, বুঝছো? এখানে একটা স্ক্রিন আছে, ওইখানে তোমাদের দেখতেছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তাহলে ভাই ও হইলো শুধু নিউক্লিয়াসটা ডোনেট করে, এই নিউক্লিয়াসটাও এন, এই এন যায় এটার সাথে ফিউজ হয়, ফিউজ হয়ে কি তৈরি করে ভাইয়া বলো তো? 2n তৈরি করে, তাই না? 2n তৈরি করে, যেটারে বলে জাইগোট। এখন আমার কে বলবা, লজিক্যালি পড়ো, লজিক্যালি বলো, কে বলবা যে জাইগোটের সাইজ কার সমান হবে? বলো তো, জাইগোটের সাইজ কার সমান হওয়া উচিত? তোমার মন কি বলে, কি মনে হয় বলো? জাইগোটের যে সেলের সাইজ আছে এটা কার সমান হওয়া উচিত? বলো, বলতে পারবা না? বলো না, এটা বলতে পারতেই হবে ভাইয়া। ও কই গেল? ও শিট, এইখানে ওয়েট, এটারে কি এই সাইডে নিয়ে আসবো? দাঁড়াও, এটারে এইখানে নিয়ে যাই। ও নো, শিট, একটা মিনিট দাঁড়াও তবে, আমি জাস্ট একটু এটারে সিস্টেম করতেছি, দাঁড়াও। আচ্ছা ফাইন, এরকমই থাকুক, পরে আবার কী হয়ে যায় বলা যায় না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমারে বলো না ভাইয়া, কেউ একজন বলো জাইগোটের সাইজটা কার সমান হওয়া উচিত, বলো না, বলো। তোমরা কি আসো, শুনতে পাইতেছো? বলো তো, জি স্যার। বলো জাইগোটের সাইজটা কার সমান হওয়া উচিত? টেল মি। স্পার্ম। এই মিয়া, এত খারাপভাবে ভুল অ্যান্সার দেয় কেউ? তুমি একটা চিন্তা করো না ভাই, কোনটা জাইগোটে কনভার্ট হয়েছে তুমি দেখো। দেখো ভাই, এটা হইলো স্পার্মের নিউক্লিয়াস, ওকে? এটা হইলো তোমার ডিম্বাণুর নিউক্লিয়াস, ডিম্বাণুর নিউক্লিয়াস এন, স্পার্মের নিউক্লিয়াস এন। স্পার্ম শুধু নিউক্লিয়াসটা ডোনেট করছে, স্পার্ম শুধু নিউক্লিয়াসটা ডোনেট করছে, ঠিক আছে? স্পার্ম শুধু নিউক্লিয়াসটা ডোনেট করছে, আর বাকি যে স্পার্মের বডিটা আছে এটা ডিসকার্ডেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা তোমরাই আমারে বললা, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াস ডোনেশনের পর নিউক্লিয়াস এখানে মিক্স হয়ে এটা 2n এ কনভার্ট হয়েছে। তাইলে ভাই এই যে সেলটা, এই সেলের সাইজ কি এইটা না? জাইগোটের যে সাইজ, জাইগোটের সাইজ কোনটা? কোন সেলটা জাইগোট? এই সেলটাই তো জাইগোট। স্পার্ম শুধু নিউক্লিয়াস দিছে, আর সেলের যে সাইটোপ্লাজম আছে, সেলের যে সাইজ আছে, সেলের ভিতরে যা যা আছে সবগুলা কিন্তু ডিম্বাণুর। আমার কথা কি বুঝতে পারছো বলো তো? তাহলে জাইগোটের সাইজটা কার সাইজের সমান হওয়া উচিত আমাকে বলো, এইবার বলো। এক্সেলের সমান হওয়া উচিত না? বলো না। কারণ কি ভাই, এই স্পার্ম সেল তো নষ্ট, মানে স্পার্ম সেলটা নিউক্লিয়াস এখানে লাগে নিউক্লিয়াসটা ডোনেট করে, পরে বাকিটা হইলো এর নষ্ট হয়ে যায়, কথা বুঝতে পারছো? সো এটা তো বাদ, এখন এটার সমান্তর হইতে পারবো না, এটা তো বাদ। এখন বাকি যা আছে নিউক্লিয়াস, এই দুটো মিক্স হয়ে কি করে এটা 2n তৈরি করলো, ওকে? কিন্তু ভাইয়া
এই 2n-টা তৈরি হয়েছে কোন সেলের মধ্যে? ইনিশিয়ালি এটা কোন সেল ছিল বলো তো? এক্স সেল ছিল না? বলো। তাহলে দেখো এক্স সেল রে ফার্টিলাইজ কইরা জাইগোট তৈরি হয়েছে। তাহলে দেখো নিষিক্ত ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু মানে ফার্টিলাইজড এগ হইল জাইগোট। কথা বুঝতে পারছো? তাহলে জাইগোটের সাইজ ইকুয়ালস টু কার সাইজ আমাকে বলো? জাইগোটের সাইজ ইকুয়ালস টু এগের সাইজ। কথা বুঝতে পারছো? তাহলে জাইগোটের সাইজ কি নর্মাল সাইজের থেকে বড় না ছোট বলো? বড়। কথা বুঝতে পারছো? এখন দেখো, এখন তোমার এই জাইগোট থেকে যদি তুমি তৈরি হইতে চাও, তোমার যদি দেহকোষ তৈরি হইতে চায়, তাহলে জাইগোটটারে কি প্রতি ডিভিশনে ছোট করতে হবে না? কারণ এই জাইগোট থেকেই তো তুমি তৈরি হবা। আমার কথা কি বুঝতে পারছো? এখন ধরো এটা তোমার নর্মাল দেহকোষ, সাপোজ এটা হলো তোমার নর্মাল দেহকোষের সাইজ, নর্মাল হিউম্যান দেহকোষের সাইজ ধরো এটা। এখন তুমি তো হিউম্যান, সো এটা হলো তোমার জাইগোট। ওকে ফাইন, এটা জাইগোট তৈরি হলো, জাইগোট। এখন ভাই এই জাইগোটের সাইজটা কি নর্মাল দেহকোষ মানে তুমি যেটায় কনভার্ট হইতে চাইতেছো, তুমি জাইগোটটা কি ডিভিশন করে হইলো হিউম্যান, ফুল হিউম্যান বডি তৈরি করে। এক জাইগোট থেকে, এক কোষী জাইগোট থেকে আমাদের হিউম্যান বডি তৈরি। এখন জাইগোট যদি ডিভিশন করে ভাই ফুল হিউম্যান বডি তৈরি করতে হয়, তাহলে হিউম্যান বডির সেলের সাইজের সাথে মানে জাইগোট ডিভিশন করে যেই সেলগুলো তৈরি করতে হবে, ওই সেলগুলোর সাইজ আস্তে আস্তে কমতে কমতে দেহকোষের সমান হইতে হবে নাকি বলো তো? এখন ভাই জাইগোট যদি মাইটোসিস করে, সাপোজ দেখো জাইগোট মাইটোসিস করলো, জাইগোট যদি মাইটোসিস করে তাহলে সেলের সাইজ কি কখনো কমবে নাকি এত বড় বড় সেল পাবা তুমি বলো? বড় বড় সেল পাবা। তাহলে ভাইয়া জাইগোট থেকে তোমার এই দেহকোষে যাইতে হইলে, মানে জাইগোট থেকে তোমার ডিভিশন করে 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 দেহকোষের সাইজে যাইতে হইলে তুমি কি মাইটোসিস করবা না ক্লিভেজ করবা বলো? ক্লিভেজ করবা। বুঝতে পারছো? ইয়েস, মাইটোসিস করবা নাকি ক্লিভেজ করবা? অ্যান্সার হলো ক্লিভেজ করবা, যাতে সেল সাইজটা ডিক্রিজ হইতে 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 একটা হিউম্যান সেলের সমান সেলের মধ্যে পৌঁছায়। আচ্ছা, যখন নাকি ভাইয়া তুমি দেখো এখন ডিক্রিজ কিভাবে হবে, ক্লিভেজ কেমনে হয় আমরা জানি, এভাবে ক্লিভেজ হবে, এটা একটা সেল হবে বড়, এটা আরেকটা সেল হবে বড়। ওকে ফাইন। তারপরে ভাইয়া প্রতি ডিভিশনে কি একটু করে ছোট হবে না বলো তো? এখান থেকে এটা এটা একটা আরেকটু ছোট সেল হবে, প্রতি ডিভিশনে কি ভাইয়া একটু করে ছোট হবে না বলো তো? এখানে একটু ছোট সেল হবে, তারপরে এখান থেকে ধরো আরেকটু ছোট সেল হবে, এটা ক্লিভেজ হইলে এখান থেকে আরেকটু ছোট সেল হবে। তাহলে প্রতি ডিভিশনে কি ভাই এরকম ছোট হইতে থাকবে না বলো তো? ক্লিভেজ মানেই প্রতি ডিভিশনে ছোট। তারপরে এটা যখন ক্লিভেজ হবে, এটা এরকম হইলে এটা এইটুকু সেল হবে, এটা এরকম হইলে এটা এইটুকু সেল হবে, এরকম আস্তে আস্তে প্রতি ডিভিশনে হইলো সেলের সাইজ কি ছোট হইতে থাকবে। বুঝছো নাকি বুঝো নাই বলো তো ভাইয়া? বুঝছো? বলো। আচ্ছা, এখন কথা হইলো ভাইয়া এই ক্লিভেজটা তুমি কোন পর্যন্ত চালাবা, মানে কোন পর্যন্ত তুমি চালাবা বলো তো? যেই পর্যন্ত তোমার সেলের সাইজটা কি দেহকোষের সমান না হইতেছে, তাই না? আচ্ছা, একবার যদি তোমার সেলের সাইজ দেহকোষের সমান হয়, তারপরে কি তুমি ক্লিভেজ চালাবা না মাইটোসিস চালাবা গ্রো করার জন্য? মাইটোসিস চালাবা। তাহলে বুঝতে পারছো ভাইয়া লাইফের কখন ক্লিভেজ হয় আর কখন মাইটোসিস হয়? বুঝতে পারছো? জাইগোটে কি হয় বলো তো? জাইগোটে হইলো ক্লিভেজ হয়, ক্লিভেজ হয়। আর আমরা যে নর্মাল, একবার যখন আমরা নর্মাল হিউম্যান বডি তৈরি হয়ে যায়, হ্যাঁ ফিটাসের মধ্যে যখন নর্মাল আকার চলে আসে, নর্মাল হিউম্যান বডি তৈরি হয়ে যায়, তারপরে ভাইয়া গ্রোথ বা সাইজে বৃদ্ধির জন্য যেটা হয় ওটা কি ভাইয়া বলো তো? মাইটোসিস। কারণ কি? কারণ আমার জাইগোটের সাইজ নর্মাল দেহকোষ পর্যন্ত পৌঁছায় গেছে, নর্মাল দেহকোষ পর্যন্ত পৌঁছানোর পর বাকি যেই ডিভিশনই হবে সব হবে মাইটোসিস। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা কি বুঝতে পারছি ভাই আমরা ক্লিভেজ কখন করব, কেন করব এবং ক্লিভেজ কেন করতে হয়? ঠিক আছে, এটা গেল তোমার এটা। এই দেখো ও ক্লিভেজ করতে করতে যেই পর্যন্ত দেখো ওর সাইজটা, দেখো ওর সাইজের সাথে ম্যাচ না হইতেছে, ওই পর্যন্ত কিন্তু ও ক্লিভেজ চালাইতেছে। ঠিক আছে, ওকে ফাইন। এখন ভাই দেখো পরে দেখো, আচ্ছা ক্লিভেজের এখন কিছু শ্রেণী বিভাগ আছে, বুঝতে পারছো? ক্লিভেজের শ্রেণী বিভাগটা কি দেখো, অ্যামাউন্ট অফ ইয়কের উপর ভিত্তি করে ক্লিভেজ দুই প্রকার, একটা হলো ভাই হলোব্লাস্টিক ক্লিভেজ, একটা হলো মেরোব্লাস্টিক ক্লিভেজ। ভাই HOLO হলো শব্দের অর্থ কি আমাকে বলতে পারবা ভাইয়া? HOLO ভাইয়া ওইটা তো HOLLOW, তাই না? এটাই তো নাকি বলো? তাহলে HOLO মানে কি? HOLO একটা ল্যাটিন শব্দ, এটা একটু পয়রা রাখো, এটা ইনিশিয়ালি পড়বা তো তাই একটু মনে রাখতে হবে। তো HOLO হইলো ল্যাটিন শব্দ, এটার মানে হইলো এই যে হলো না, হলো দিয়া মনে রাখবা হোল, HOWHO,
এলি। হোল মানে কি বলো তো? ফুল, তাই না? ফুল মানে কি? পূর্ণ। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো, বলো। তাহলে হলো শব্দের অর্থ কি ভাইয়া? ফুল। ঠিক আছে? যেমন ভাই আমি যদি বলি কোনো জিনিস একটা বলি যে হলো হলো এনজাইম, হলো এনজাইম মানে কি বুঝছো? এগুলো তোমার বইয়ের অন্যান্য জায়গায় আছে, যেমন এটা কোষ রসায়ন আছে। হলো এনজাইম মানে কি? এমন একটা এনজাইম যেখানে এনজাইম একাই, এনজাইমের সাথে মাঝে মাঝে বিভিন্ন জিনিস যুক্ত থাকে, কিন্তু ওইগুলো যুক্ত না থেকে যদি এনজাইম একাই পুরো একটা স্ট্রাকচার গঠন করে তখন এটা বলে হলো এনজাইম। হলো ব্রাঙ্ক, ব্রাঙ্ক মানে হইলো ভাই ফুলকা। ঠিক আছে? ব্রাঙ্ক মানে ফুলকা, মাছের যে ফুলকা থাকে ওইগুলোরে ব্রাঙ্ক বলে। হলো ব্রাঙ্ক মানে একটা পূর্ণ ফুলকারে হলো ব্রাঙ্ক বলে। তাহলে ভাই হলো শব্দের অর্থ কি বুঝতে পারছি আমরা? হলো শব্দের অর্থ কি? ফুল। আমার কি কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা, এবার আসো মেরো শব্দের অর্থ কি ভাই বলো তো? এই মেরো শব্দের অর্থ লিখিয়ে দিছে। মেরো শব্দের অর্থ হইলো তোমার, মেরো শব্দটা মেরস থেকে আসছে। মেরস মানে কি ভাই? মেরস মানে অংশ। এটা কি কোথাও পড়ছো ভাই বলো তো? পলিমার কথাটা কেমনে আসছে এটা কি জানো? পলি প্লাস মেরস, পলিমার কথাটা কেমনে আসছে জানো? পলিমার কি চিনো? পলিমার শুনছো কখনো? পলিমার, হ্যাঁ পলিমার মানে কি বলো তো? পলি শব্দের অর্থ কি বলো? অনেকগুলো মনোমার একসাথে রাইট। হয়ে পলিমার। পলি শব্দের অর্থ অনেক। এক কথায় পলি শব্দের অর্থ কি ভাই বলো তো? অনেক। মনো শব্দের অর্থ কি ভাই বলছো? মনোমার, মনো শব্দের অর্থ কি? এক। ওয়ান। ঠিক আছে, এক। আচ্ছা মেরস মানে কি? মেরস যেটা থেকে মার শব্দটা আসছে, মেরস শব্দের অর্থ ভাইয়া অংশ। কথা বুঝতে পারছো? তাহলে পলিমার মানে কি ভাইয়া? অনেকগুলা অংশ যুক্ত হয়ে যেটা তৈরি করবে। মনোমার মানে একটা অংশ, মনোমার একটা অংশ। পলি মানে কি? অনেক। ঠিক আছে? পলিমার মানে কি? বহু অংশ। তাহলে ধরো এটা একটা ইথিন অণু। এটা কি অণু ভাইয়া? ইথিন চিনো? ইথিন চিনার কথা, এই যে এটা না, বলো, তাই না? তাহলে সাপোজ এই গোলটা হলো একটা ইথিন অণু, ইথিন। এই ইথিন অণু যদি অনেকগুলা ইথিন অণু আমি এখানে আনলাম, ওকে, অনেকগুলা ইথিন অণু এখানে আনলাম, আনার পরে আমি এগুলারে জয়েন করে দিলাম, তাহলে ভাইয়া এই পুরাটারে তুমি কি বলবা বলো তো? পলি ইথিন, পলিথিন। বুঝতে পারছো যেটা আমরা বলি? তাহলে ভাইয়া পলি শব্দের অর্থ হইলো অনেক, মেরোস মানে কি ভাইয়া? অংশ। তাহলে ভাইয়া এখানে মেরোব্লাস্টিক ক্লিভেজ মানে কি জানো? মেরোব্লাস্টিক ক্লিভেজ মানে হলো আংশিক ক্লিভেজ। দেখো সুন্দর কথা, দেখো হলোব্লাস্টিক ক্লিভেজ মানে হলো তোমার পূর্ণ ক্লিভেজ। হলো শব্দের অর্থ পূর্ণ, তাহলে হলোব্লাস্টিক মানে হলো পূর্ণ। ব্লাস্ট কথাটা কই থেকে আসছে এটা আমি বলতেছি, ঠিক আছে? ব্লাস্ট কথাটা আসছে হলো ভাই কি কই থেকে জানো? ব্লাস্ট কথাটা ব্লাস্টোসিস থেকে আসছে, এটা আমি পরে বলবো, সমস্যা নেই। তাহলে হলোব্লাস্টিক মানে পূর্ণ ক্লিভেজ, আর মেরোব্লাস্টিক মানে মেরোস শব্দের অর্থ হলো অংশ, মেরোব্লাস্টিক মানে আংশিক ক্লিভেজ। কথা বুঝতে পারছো? এখন ভাই আমি একটু বুঝাইতেছি যে হলোব্লাস্টিক ক্লিভেজ কেমনে হয়। ভাইয়া বলো, এই জায়গায় একটা সেল আছে, সাপোজ এই জায়গায় একটা সেল আছে। এখন এই সেল যদি ভাইয়া দেখো, এই সেল যদি ভাইয়া এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরাটা বিভাজিত হয়, মানে পুরা লেন্থ জুড়ে বিভাজিত হয়, তখন তুমি এটারে কি বলবা? আর এইখানে একটা সেল আছে, এই সেল যদি ভাইয়া কোনো কারণে কোন কারণে এটা আমরা পরে জানবো, মানে এখনই জানবো বাট একটু পরে, দেখো কোন কারণে আমি জানি না, বাট কোনো কারণে যদি এই সেলটা ভাইয়া পুরাটা বিভাজিত না হয়ে এই পর্যন্ত বিভাজিত হয়, এরপরে এমনি হয়ে যায়, তখন এটার কি বলবা বলো তো? আচ্ছা এমনিও ধরো হইলো না, এই পর্যন্তই বিভাজিত হলো, তাহলে কি পুরাটা বিভাজিত হইলো নাকি ভাইয়া অর্ধেক হইলো বলো? তখন এটারে কি বলবা বলো? এটা কি আংশিক বিভাজিত হয়েছে না পূর্ণ বিভাজিত হয়েছে বলো? আংশিক। আংশিক। তখন এটা বলবা মেরোব্লাস্টিক। আর এটা যদি পূর্ণ বিভাজিত হয়েছে এটা বলবা হলোব্লাস্টিক। এখন কথা হলো ভাইয়া কোন সিচুয়েশনে মেরোব্লাস্টিক হবে আর কোন সিচুয়েশনে হলোব্লাস্টিক হবে? দেখো ভাই এটা কি বলছি? অ্যামাউন্ট অফ ইয়োক, তাই না? আচ্ছা আমি তোমাদের একটা কোয়েশ্চেন করি, জাস্ট নর্মাল কোয়েশ্চেন, ঠিক আছে? অ্যামাউন্ট অফ ইয়োক। ভাইয়া ধরো সাপোজ একটা সেলের মধ্যে বা একটা ডিমের মধ্যে, ইয়োক মানে তো বুঝো নাকি? আচ্ছা তোমাদের একটা কোয়েশ্চেন করি নর্মাল, ধরো এটা একটা ডিম, এই ডিমের মধ্যে কি ভাইয়া কুসুম আছে, তাই না? আচ্ছা এখন আমার কোশ্চেন হলো ভাইয়া এই যে ডিম, এই ডিমের মধ্যে কি আছে? একটা নিশ্চয়ই একটা নিউক্লিয়াস আছে, তাই না? নিষিক্ত ডিম যদি, এই যে মুরগি যেটা পারে ওটা হলো, এটা হলো ধরো মুরগির ডিম। মুরগির ডিম কিন্তু আসলে মুরগির ডিম না, মুরগির জাইগোট। মুরগির ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়ে তারপরে ডিম তৈরি হয়, ওটা বের হয়। যাই হোক,
ডিমের মধ্যে ভাইয়া জাইগোট থাকে, কথা বুঝতে পারছো? এখন এই জাইগোটের নিউক্লিয়াসটা কোন জায়গা থেকে মানে কোন জায়গায় থাকে ভাই আমি জানতে চাইছি। ধরো জাইগোটের তো নিউক্লিয়াস আছে, ধরো প্রাণী যেটা আছে, আমি কোন কালার নিব, ধরো এই কালার নেই, ঠিক আছে? ধরো এইখানে কি জাইগোটটা থাকে, এইখান থেকে কি ডিভিশন কইরা ভাইয়া পুরো একটা মুরগি তৈরি করবে? মানে কুসুমের মধ্যে কি জাইগোটটা থাকে, নাকি ভাইয়া সাদা অংশে জাইগোটটা থাকে, ওইখান থেকে সে ডিভিশন কইরা পুরো একটা এইরকম মুরগি তৈরি করবে? বলো তো, বলো কোন অংশে জাইগোট থাকে, সাদা অংশে না হলুদ অংশে? সাদা অংশ, হলুদ। কেউ কেউ বলছো সাদা, কেউ কেউ বলছো হলুদ। এখন দেখো এমনভাবে অ্যান্সার দিছো যাতে এটা রাইট হইতেই হবে না। আচ্ছা দেখো, এখন সাদা অংশে থাকবে না হলুদ অংশে? দেখো ভাইয়া, হলুদ অংশ হইলো কুসুম, বুঝতে পারছো? কুসুম অ্যাকচুয়ালি কি জানো? কুসুম হইলো কি পুষ্টি উপাদান না ভাইয়া, বলো তো? কুসুম হইলো ভাইয়া পুষ্টি, কুসুমের মধ্যে অনেক পুষ্টি উপাদান থাকে, ঠিক আছে? ডিমের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা থাকে ভাইয়া সাদা অংশে, কথা বুঝতে পারছো? নিউক্লিয়াসটা থাকে হলো সাদা অংশে। এখন ভাই এই নিউক্লিয়াসটা তো ডিভিশন মানে সেল, এর সেলটা মানে যেই সেলটা হলো মুরগি তৈরি করবে, জাইগোটটা, এখন এই জাইগোট তো ভাইয়া ডিভিশন করবে। ডিভিশনের জন্য কি ও কি এমনি এমনি ডিভিশন করতে পারবে, নাকি ওর এনার্জি বা পুষ্টি দরকার? বলো, ওর এনার্জি দরকার। এখন ভাই এনার্জিটা কে দেয় বলো তো? এই যে কুসুম ওরে এনার্জি ট্রান্সফার করে, কথা বুঝতে পারছো? কুসুম থেকে ও এনার্জি খায়, কুসুম থেকে ও এনার্জি খায় খায় ও হলো কি করে, এরকম ডিভিশন করে, ডিভিশন করে। ডিভিশন করতে 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 এক সময় যে এইরকম মানে ডিভিশন করতে 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 এক সময় কি করে আমি তোমার দেখাই। ও হলো এক সময় এরকম মুরগির একটা ভ্রূণ তৈরি করে। আচ্ছা ফাইন, যে মুরগির এরকম ধরো আমি এরকম দেখাই, এই যে এরকম মুরগির একটা ভ্রূণ তৈরি করে। মানে এটা পরবর্তীতে, এটা ধরো চোখ, ধরো মুখ দিলাম, যাই হোক এটা পরবর্তীতে মুরগিতে কনভার্ট হবে। এটা হলো এই যে ক্লিভেজ বা ডিভিশনের মাধ্যমে তৈরি হয়েছে। এখন বলো তো ভাই, দিন যত যাবে কুসুমের পরিমাণ কি তত কমবে না বাড়বে? বলো তো। কমবে। কমবে। কারণ কি, কুসুম থেকে ও পুষ্টি নিয়ে ডিভিশন করতেছে, তাই কুসুম আস্তে আস্তে শেষ হইতেছে আর ও আস্তে আস্তে বড় হইতেছে, কথা বুঝতে পারছো? এখন তুমি আমার একটু অ্যান্সার দাও তো ভাইয়া, এইখানে মেইন অ্যানিমেল বা প্রাণীটা কোন জায়গায় তৈরি হইতেছে, সাদা অংশে না হলুদ অংশে? বলো। সাদা অংশে। তাই সাদা অংশরে বলে অ্যানিমেল পোল। কি বলে ভাইয়া? এইখান থেকে অ্যানিমেল তৈরি হইতেছে, তাই এটারে কি বলে? অ্যানিমেল পোল। আর হলুদ অংশরে কি বলবা জানো? হলুদ অংশ কি পুষ্টি দেয় না ভাইয়া? তাই হলুদ অংশরে তুমি কি বলবা জানো? ভেজিটাল পোল। ভেজিটেশন মানে কি বলো তো? ভেজিটেবলস তো তোমার ওইটা থেকে আসছে। ভেজিটেশন মানে হলো পুষ্টি দেওয়া, কথা বুঝতে পারছো? ভেজিটেশন মানে কি ভাইয়া বলো তো? পুষ্টি, কথা বুঝতে পারছো? তাহলে হলুদ অংশ হলো পুষ্টি দেয়, তাই ওইটারে বলে ভেজিটাল পোল। আর সাদা অংশ হলো কি করে, মেইন অ্যানিমেলের জাইগোটটা ধারণ করে এবং ওইটাই আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে? তাই ওইটারে কি বলে বলো তো? অ্যানিমেল পোল। তাহলে ভাইয়া আচ্ছা ডিমের মধ্যে কি কুসুম বেশি থাকে নাকি কম থাকে বলো? আরেকটা কোয়েশ্চেন, ডিমের মধ্যে ভাই কুসুম কিন্তু অনেক বেশি থাকে। এই আচ্ছা এটা আমি তোমাদের একটু মিলাই দেই, এই জিনিসগুলো বুঝছো ভাই? অ্যানিমেল পোল কি, যে ভেজিটাল পোল কি, এটা বুঝছো? বলো তো, বলো। আচ্ছা এবার দেখো ভাই, আমার আরেকটা জিনিস মিলাই দিতে আমি দিচ্ছি তোমাদের। দেখো ধরো এটা একটা সেল, এটা ধরো আরেকটা সেল, ফাইন। এইটার মধ্যে ধরো কুসুম অনেক অল্প আছে, কুসুম অনেক অল্প মানে কণায় কণায় আছে, এরকম কণায় কণায়। এই যে আমি যে ডটগুলো দিতেছি এগুলো হলো কুসুমের দানা। কুসুম যদি অল্প থাকে তাহলে ও কি ভাইয়া দ্রবীভূত থাকবে নাকি অদ্রবীভূত থাকবে? ও হইলো ভাইয়া সাইটোপ্লাজমে দ্রবীভূত হয়ে, মানে দ্রবীভূত না অ্যাকচুয়ালি, সে হলো সাইটোপ্লাজমে স্ক্যাটার্ড থাকে, বুঝছো? কারণ কি, তার পরিমাণ হইলো অল্প, ঠিক আছে? এখন ভাইয়া বলো যে ধরো এইখানে কুসুমের কণাগুলা অনেক বড় বড় এই সেলের ভিতরে, ঠিক আছে? এই সেলের মধ্যে কুসুমের কণাগুলা অনেক ছোট ছোট এবং অল্প, তাই এরা সাইটোপ্লাজমে স্ক্যাটার্ড থাকে, ঠিক আছে? আচ্ছা মানে ছড়ায় ছিটায় থাকে। কিন্তু ভাইয়া কুসুমের কণাগুলো যদি অনেক বড় বড় হয়, ধরো এটা একটা বড় কণা কুসুমের, এটা একটা বড় কণা, এটা একটা বড় কণা, এরকম বড় বড় যদি পরিমাণ অনেক বেশি থাকে ভাইয়া, কুসুমের পরিমাণ যদি অনেক বেশি থাকে, তাইলে ভাইয়া বলো তো এই কণাগুলা একটা আরেকটার সাথে মিক্স হয়ে, কুসুম তো ভাইয়া লিপিডের তৈরি ভাইয়া, তেল কি একজন আরেকজনের সাথে মিক্স হয় না? তেল কি পানিতে মিক্স হয় বলো তো?
তেল কিন্তু পানিতে মিক্স হয় না আনটিল ইউ ইমালসিফাই। ইমালসিফাই মানে কি, তুমি তেল নিয়ে যদি ওটার অনেক ছোট ছোট কণায় কনভার্ট করো এরকম করে, তখন হইলো তেলটা স্ক্যাটার্ড হবে, ঠিক আছে। কিন্তু যদি বড় বড় কণা থাকে তখন কি এটা একটা আরেকটার সাথে মিক্স হয়ে এরকম বড় একটা কি তৈরি করতে পারে, কণা তৈরি করতে পারে না বলো তো, একসাথে মিলা যায়, বলো বলো। এবং এই বড় কণাটা কি ভারী, ভারী দেখা কি ও নিচে প্রিসিপিটেট হইতে পারে না ভাইয়া, বলো তো, অদক্ষেপ হইতে পারে না, বলো। ও কিন্তু এই যে নিচে পইরা যাইতে পারে, বুঝতে পারছো, কারণ কি ও ভারী, তাই ও এখানে পইরা যাবে, পইরা যায় কি করবে দেখো, সেলের এক কণা দখল করে রাখবে, মানে সেলের একটা এরিয়া কুসুম দখল করে রাখবে। কেন ভাইয়া, কুসুমের কণাগুলো অনেক বড় বড় ছিল, ঠিক আছে, দ্যাটস ওয়াই ওইগুলো একসাথে মিক্স হয়েছে, মিক্স হয়ে নিচে পড়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো নাকি, বলো তো ভাইয়া, বলো বলো। স্যার এটা কি ডিফারেন্ট থাকে সব? হ্যাঁ, মানে দেখো কারো কারো ডিমে কিন্তু কুসুম বেশি থাকে, মানে কারো কারো ডিমে, যেমন পাখির ডিম, তারপরে মুরগির ডিম, মুরগির ডিমে কি তুমি কুসুম দেখতে পাও না, তার মানে কি কুসুম অনেক বড় পরিমাণে আছে, তাই না, বেশি পরিমাণে আছে। আবার কারো কারো জাইগোট বা কারো কারো ডিমে ভাইয়া কুসুম কম থাকে, যেমন মানুষের ডিমে কোনো কুসুম থাকে না। কেন কুসুম থাকে না বলো তো, মানুষের ডিমে কেন কুসুম থাকে না বলো, একটু চিন্তা করো। স্ক্যাটার্ড থাকে। স্ক্যাটার্ড থাকে, অনেক অল্প থাকে, স্ক্যাটার্ড থাকে অনেক অল্প থাকে, কেউ কেউ বলে থাকেই না। এখন কথা হলো কেন কেন এটা থাকে না বলো তো। দেখো পাখির ডিম কিন্তু ভাইয়া ও কিন্তু বাইরের পরিবেশে দিয়ে দেয়, তাই মানে দ্যাট ডিম হ্যাজ টু সার্ভাইভ অন ইটস ওন, ঠিক আছে। তো ইফ মানে দ্য ডিম হ্যাজ টু সার্ভাইভ, তাহলে ওর একটা পুষ্টির সোর্স দরকার। মানুষ কি মানুষের কি থাকে, মানুষ তো মায়ের পেটে থাকে, তাই না, তাহলে পেটে কি থাকে, প্লাসেন্টা বা অমরা থাকে না পুষ্টি দেওয়ার জন্য, বলো। হ্যাঁ। তাহলে প্লাসেন্টা বা অমরা যদি থাকে, তোমার আলাদা করে কুসুম থেকে পুষ্টি নেওয়ার দরকার আছে, বলো। না। তাইলে মানুষের যে ডিম আছে, মানে মানুষের যে ডিম্বাণু আছে, যেটা নাকি পরে জাইগোটে কনভার্ট হবে, ওইসব ডিমে কুসুমের পরিমাণ কম থাকে, কথা বুঝতে পারছো। আর পাখির ডিম বা এগুলোতে কুসুমের পরিমাণ বেশি থাকে। ভাইয়া যাদের ডিমে কুসুমের পরিমাণ কম থাকবে তাদের কি হবে আমাকে বলো তো, তাদের কুসুমগুলা পুরো সাইটোপ্লাজমে অল্প অল্প দানার মতো স্ক্যাটার্ড থাকবে। আর যাদের ডিমে কুসুমের পরিমাণ বেশি থাকবে, বড় বড় কণাগুলা কোয়ালেস করে, মানে কি তোমার মানে ফিক্সড হয়ে নিচে অদক্ষেপ হবে, তাই না, বলো তো। এখন ভাইয়া তুমি যদি এইটারে ভাগ করতে চাও তাহলে করো তো। এইটারে ভাগ করতে চাইলে মাঝখানে কি কোনো বাধা পাইতেছো তুমি কুসুমের, বলো তো, ছোট ছোট কণাগুলা কি তোমার কোনো বাধা দিবে, বলো। না। না, তাহলে তুমি পূর্ণ ভাগ করতে পারবা না, বলো, বলো পারবা কি না। হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় তুমি ভাগ করতে চাও, তুমি এই পর্যন্ত ভাগ করতে পারবা, পরে এইখানে এসে কি তোমার কুসুম বাধা দিবে না, বলো। দিবে। কুসুম কিন্তু ইটস সেলফ কোনো লিভিং কোনো জিনিস না, কুসুম হলো জাস্ট পুষ্টি। পুষ্টি কি লিভিং কিছু হয় না, সাদা অংশটা কিন্তু লিভিং, ডিমের সাদা অংশ যেটা অ্যানিমেল পোল, ওইখানে সেল আছে, ওইটা লিভিং। কিন্তু কুসুম তো ভাইয়া লিভিং কিছু না, তাহলে কুসুম কি নিজে ডিভাইড হবে? তুমি কি কখনো শুনছো পুষ্টি ডিভাইড হয়? না, পুষ্টি কিন্তু ডিভাইড হয় না, কিন্তু এইখানে তো সেল আছে, ওইটা ডিভাইড হবে। তাহলে ভাই এখানে কি বাধা দিতেছে কি নাকি না, বলো তো। দিতেছে। তাহলে আমারে তুমি একটা সিম্পলি বলো, হলোব্লাস্টিক ক্লিভেজ কাদের মধ্যে হবে, অ্যামাউন্ট অফ ইয়ক যাদের বেশি না কম? যাদের কম। অ্যামাউন্ট অফ ইয়ক যাদের কম তাদের হলোব্লাস্টিক ক্লিভেজ হবে, মানে পূর্ণ ক্লিভেজ হবে, তাই না। আর মেরোব্লাস্টিক ক্লিভেজ কাদের মধ্যে হবে বলো, যাদের অ্যামাউন্ট অফ ইয়ক কি বেশি, তাই অর্ধেক হয়ে আর হইতে পারে না, তাহলে আংশিক ক্লিভেজ। মেরো শব্দের অর্থ আংশিক, আংশিক ক্লিভেজ। এটুকু কি বুঝতে পারছো কিনা বলো তো ভাই, বলো। জি ভাইয়া। ওকে ফাইন, এটা আমি দেখাই দিছি ভাই। এখানে দেখো কুসুমগুলো ছড়ায় ছিটায় আছে, তাই তুমি যদি লাইন টানতে চাও তাহলে কিন্তু টানতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে দেখো এনে এনে আটকায় গেছে। দেখো না, আমি এখানে কিছু পয়েন্ট দিছি যে ইয়োক ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ওকে ফাইন। লেস ইয়োক, অ্যামাউন্ট অফ ইয়োক ইজ লেস, ফুল ক্লিভেজ ইজ পসিবল। এক্সাম্পল কি ভাইয়া, ম্যামালস, মানে এই যে আমরা উদাহরণ দিচ্ছি যে আমাদের ডিমে কুসুম অনেক কম থাকে, কারো কারো ডিমে থাকেই না। সাম কর্ডেটস আর হলো কি মলাস্কা অ্যানিলিড, এনে এক্সাম্পল গুলো একটু পয়রা ফেলবা। ভাইয়া বার্ড, রেপটাইল, এগুলো কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল। বার্ডের ডিমে, পাখির ডিমে কিন্তু কি ভাইয়া কুসুম বেশি, তুমি চোখে মনে রাখবা, যেই ডিমে তুমি কুসুম চোখে দেখছো, মানে কি চোখে দেখা মানে কি এটা ম্যাক্রোমলিকিউল, অনেক বড় কিছু আছে। সো তার মানে কি ওইখানে তোমার কি আছে, তোমার ওইখানে কুসুম বেশি আছে। ওকে ফাইন, এবার চলো আমরা একটু সামনে যাই। অ্যানিমেল পোল আর ভেজিটাল পোল কি ক্লিয়ার? দেখো ভাইয়া, অ্যানিমেল পোল আর ভেজিটাল পোল কার ক্ষেত্রে থাকবে, হলোব্লাস্টিকের ক্ষেত্রে থাকবে না মেরোব্লাস্টিকের ক্ষেত্রে থাকবে? দেখো ভাইয়া, হলোব্লাস্টিকের কুসুম তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে কি তুমি বলতে পারবা যে সাউথ পোল নর্থ পোল, মানে পোল মানে হলো প্রান্ত ভাইয়া, পোল মানে কি
প্রান্ত, ঠিক আছে। এখন দেখো হলো প্লাস্টিকের কুসুমগুলো তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে কি তুমি এখানে বলবা যে কুসুম এক প্রান্তে আছে বা কুসুম কোনো প্রান্ত তৈরি করছে, এরকম কি বলতে পারবা বলো? না, ঠিক আছে। কারণ কি হলো প্লাস্টিক ক্লিভেজে তো কুসুমগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাই কুসুম কোনো প্রান্তে প্রিসিপিটেড বা অধক্ষিপ্ত হয় না বা কোনো প্রান্তে পইরা থাকে না। কথা বুঝতে পারছো? তাহলে হলো প্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে যেই সেলটারে আমরা কনসিডার করতেছি, এটার মধ্যে কি কোনো অ্যানিমাল পোল অথবা ভেজিটাল পোল আছে বলো তো? বলো। না। না, কিন্তু এখানে দেখো মেরোপ্লাস্টিক ক্লিভেজে বড় বড় কুসুমগুলা দানাগুলা একসাথে মিশা নিচে পড়ছে। এখন দেখো এখানে বুঝাই যাইতেছে যে এই প্রান্তটা হলো অ্যানিমেল পোল, তাই না? এখানে সাদা অংশ অ্যানিমেল পোল, আর এই প্রান্তটা হলো ভেজিটাল পোল। কি বোঝা যায় কিনা বলো তো? মানে দুইটা প্রান্ত তৈরি করছে। পোল মানে ভাইয়া প্রান্ত, ডাইপোল পড়ছো না কেমিস্ট্রিতে, যাই হোক। এরপর আসো ভাইয়া ক্লিভেজ। ক্লিভেজ এটা হলো অ্যামাউন্ট অফ ইয়োকের উপর ডিভিশন করছি আমরা হলোপ্লাস্টিক আর মেরোপ্লাস্টিক। এবার আসো ভাইয়া আমরা ক্লিভেজ ডিভিশন প্যাটার্ন, মানে কিভাবে ডিভিশন হইতেছে, কি প্যাটার্নে হইতেছে, কি বিন্যাস ফলো করতেছে, কথা বুঝতে পারছো? এটার উপরে ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতেছি। একটা হলো রেডিয়াল বা অরিও, একটা দ্বিপাশীয়, একটা হলো সর্পিল। সর্পিল, ঠিক আছে। আচ্ছা, এখন ভাই আমার একটু বলবা, কে বলবা ভাইয়া রেডিয়াল শব্দটা কোন শব্দ থেকে আসছো জানো? রেডিয়াল শব্দটা আসছে রেডিয়াস শব্দ থেকে। কোন শব্দ থেকে ভাইয়া বলো তো? রেডিয়াস। রেডিয়াস মানে কি ভাইয়া বলো তো? ব্যাসার্ধ, তাই না? বলো। এখন ভাইয়া রেডিয়াল ক্লিভেজ বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে? ধরো এটা একটা, মানে তুমি চিন্তা করো এটা একটা সেল। এই সেলটা এমনভাবে ডিভাইড হবে, দেখো কেমনে ডিভাইড হবে, দেখো দেখো কেমনে ডিভাইড হবে, এমনভাবে ডিভাইড হবে যে তুমি এইটার অনেকগুলা ব্যাসার্ধ পাবা। দেখো দেখো তো ভাইয়া, অনেক এটা কি দেখা যাইতেছে না? অনেকগুলা ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ পাওয়া যাইতেছে না? বলো তো, বলো এগুলো কি ব্যাসার্ধ না? বলো, বুঝতে পারছো? এই সেলগুলো এমনভাবে ডিভাইড হবে যে তুমি এগুলোর ব্যাসার্ধ পাবো। যেমন দেখো এটা একটা সেল, এনে নিউক্লিয়াস, এনে নিউক্লিয়াস, এনে নিউক্লিয়াস, এনে নিউক্লিয়াস, এনে নিউক্লিয়াস। এই তাহলে সেলের যে বাউন্ডারিটা, সেলের বাউন্ডারিটা ফুল, মানে ইনিশিয়ালি যে সেল ছিল ওইটার একটা ব্যাসার্ধ তৈরি করছে না? বলো তো, বলো এগুলো কি ব্যাসার্ধ না? বুঝতে পারছো? তাহলে রেডিয়াল ক্লিভেজ কখন বলবা? ক্লিয়ার ভাইয়া? বলো, বলো ক্লিয়ার কিনা বলো। ইজ ইট ক্লিয়ার অর নট? বলো। আমি আগে, হ্যাঁ আরেকবার বুঝাবেন? আচ্ছা আমি আবার বোঝাই। রেডিয়াল শব্দের অর্থ কি ভাইয়া? এটা আমরা জানি কি রেডিয়াস, তাই না ভাইয়া? বলো। ওকে ফাইন। এখন তুমি দেখো তো ভাইয়া, এটা একটা সেল, চিন্তা করো এটা একটা সেল, ওকে এটা একটা সেল। তো প্রথমে ধরো ক্লিভেজ হইলে কি হয় ভাইয়া? সেলের সাইজ কমতে থাকে। তো ধরো প্রথম ক্লিভেজ হলো, এটা ফার্স্ট ক্লিভেজ। ফার্স্ট ক্লিভেজ মানে ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশনে এটা এরকমভাবে ভাগ হইলো। ক্লিয়ার? একটা থেকে দুইটা তৈরি হলো। ওকে, বুঝতে পারছো ফাইরুজ? বলো। জি জি ভাই। আচ্ছা এবার ধরো আর এবার কি আরেকটা ক্লিভেজ হবে, আরেকটা ভাগ হবে। তাহলে দেখো এবার দুইটা থেকে চারটা হইলো, বুঝতে পারছি? বলো। হুম। এবার ধরো 4টা থেকে 8টা হইলো, 8টা থেকে 16টা হইলো, কি বুঝতে পারছি? বলো। জি। এখন ভাই এইটা একটা সেল, তাই না? প্রত্যেকটা ডিভিশন হয়, এটা একটা সেল, এটা একটা সেল। আমি নিউক্লিয়াস দিয়ে দেখা দিতেছি। ইনিশিয়ালি যে সেলটা ছিল এটা ভাগ হয়ে এরকম অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করছে। কি ক্লিয়ার? বলো তো, বলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা এখন তুমি দেখো তো প্রত্যেকটা সেলের যে বাউন্ডারি আছে, দেখো এটা কি এই সেলের বাউন্ডারি, তাই না? এটা এই দুইটা হলো এই সেলের বাউন্ডারি। দেখো তো এগুলো কি রেডিয়াস বরাবর সজ্জিত না? বলো তো সেলের বাউন্ডারিটা, বলো রেডিয়াস বরাবর সজ্জিত না? বুঝতে পারছো? তাহলে এইখান থেকে আসছে রেডিয়াল। কথা বুঝতে পারছো? রেডিয়াল মানে কি বলো, বলো বুঝতে পারছো কিনা? পারছি। ওকে ফাইন। এবার আসো দ্বিপাশীয় ভাইয়া। দ্বিপাশীয় মানে কি ভাইয়া বলো? ধরো ক্লিভেজটা হইছে কিন্তু এটা দ্বিপাশীয় প্রতিসম। দ্বিপাশীয় প্রতিসম মানে কি বুঝতে পারছো? এটা তুমি দুই পাশে সমানভাবে ভাগ করতে পারবা, এটা আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? ধরো তুমি এরকম একটা ক্লিভেজ হয়েছে, ওকে এখানে তোমার কিছু সেল তৈরি হয়েছে, এইখানে কিছু তোমার সেল তৈরি হয়েছে, ওকে। তো তুমি কি করবা জানো? এটারে কি দুই ভাগে ভাগ করা যায় না ভাইয়া? এইভাবে যদি একটা লাইন টানো, এটা কি দুই ভাগে ভাগ হয়ে যায় না বলো তো? সেলের যে ক্লাস্টারটা, সো এটারে দ্বিপাশীয় বলে। দ্বিপাশীয় নিয়ে এত প্রবলেম নাই। সর্পিল কি ভাইয়া? সর্পিল হলো স্পাইরালি হয়, এটা আমার বুঝাইতে হবে, কারণ আমি একটা একটা করে বুঝাবো, বুঝতে পারছো? প্রথমে রেডিয়াল ক্লিভেজে আসো। দেখো ভাইয়া রেডিয়াল ক্লিভেজ বা অরিও ক্লিভেজ, প্রথমে কি ভাইয়া এটা একটা সেল আছে, তাই না? বলো। এখন এই একটা থেকে হলো দুইটা হবে, ঠিক আছে? এখানে ভাইয়া আমি ছোটোবেলায় এইসব করছি, বুঝছো? অনেক ছোট, আমি যখন মেডিকেলের সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে মনে হয় পড়তাম তখন এইগুলো করছি। তাই আমি না ওই অ্যানিমেশন এখনও মানে
ওই অ্যানিমেশনে এখনো যাই নাই যে এখানে মাঝখান দিয়ে ডিভাইড করে দেখাই দিব যে দুইটা সেল আলাদা হয়ে গেছে, বুঝছো? তো আমি এখানে একটু অ্যানিমেশন ল্যাগ আছে, কারণ কি মানে অ্যানিমেশন এরর আছে। অ্যানিমেশন এরর মানে কি, তুমি যখন এই সেলটা থেকে এই সেলটা আরেকটা সেল আমি দেখাইতেছি বা তৈরি করতেছি, দুইটার সাইজ কিন্তু সেম দেখাইতেছি, কিন্তু এটা কিন্তু ভাইয়া সাইজ কি সেম থাকবে ক্লিভেজে? না কিন্তু, ঠিক আছে? তো তোমরা ওইভাবে একটু ইমাজিন করে নাও যে এরকম দুই ভাগে ভাগ হয়েছে, এটা একটা সেল তৈরি হয়েছে, এটা একটা সেল তৈরি হয়েছে, তাহলে ফার্স্ট ডিভিশনে একটা থেকে দুইটা সেল তৈরি হয়। এই যে ভাই আমি দেখাইলাম একটা থেকে এই যে দুইটা সেল, ওকে? এটা একটা ক্লিয়ার? বলো তো ভাইয়া, বলো বলো। জি ভাইয়া। আচ্ছা, এখন ভাই সেকেন্ড ডিভিশনে কি ভাইয়া হবে? দুইটা থেকে চারটা সেল তৈরি হবে। দেখো এইভাবে ভাগ হয়ে এই যে এই চারটা সেল তৈরি হলো, কি দেখতে পাইতেছি আমরা? বলো তো, বলো। জি ভাইয়া। তুমি দেখো এখনই কিন্তু এটার একটু রেডিয়াল রাখতেছে, দেখো তুমি এটা কিন্তু অনেকটা বৃত্তের মতো তৈরি হইতেছে আস্তে আস্তে, এবং দেখো সেলের বাউন্ডারিগুলো কিন্তু রেডিয়াস বরাবর সজ্জিত হইতেছে আস্তে আস্তে। যাই হোক, এখনও কিন্তু শেষ না এটা, ঠিক আছে? এরপরে কি হবে ভাইয়া? দেখো এই যে চারটা সেল তৈরি হয়েছে, চারটা সেল তুমি দেখো, এটা কি 1 2 3 4 চারটা সেল দেখছো? বলো। হ্যাঁ। এবার প্রতিটা সেল ভাইয়া আবার ক্লিভেজ করবে, যেমন এই সেল এমনি এখানে ভাগ হবে, এই সেল এখানে ভাগ হবে, এই সেল এখানে ভাগ হবে, এই সেল এখানে ভাগ হবে, ওইটা ভাগ হবে। কথা কি বুঝতে পারছো? বলো তো, বলো। জি ভাইয়া। ভাগ হয়ে কি ভাইয়া উপরের দিকে, দাঁড়াও 1 মিনিট, ওকে ফাইন। হ্যাঁ, তো ভাইয়া ভাগ হয়ে কি করবে জানো? এটা উপরের দিকে, মানে ধরো এটা ভাগ হবে, ওইটাও ভাগ হবে, ভাগ হয়ে এটা ধরো এই যে এরকম ভাগ হলো। ও মাই গড, কি হলো? আটকে গেছে নাকি? ধরো আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি তোমার ভাগটা আগে দেখাই দিই। দেখো এই ভাগ হয়ে এই যে দেখছো চারটা থেকে কয়টা তৈরি হলো? 8টা তৈরি হলো। কেমনে তৈরি হয়েছে দেখছো ভাইয়া? বলো তো, বলো, দেখো, বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। আচ্ছা, এখন ভাইয়া তুমি একটু খেয়াল করো যে এইখানে ভাইয়া যে সেলগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা সেল দেখতে কি একই রকম কিনা? দেখতে কেমন? দেখতে কেমন? সবগুলো সেল দেখতে কি একই রকম? আচ্ছা ভাইয়া, দেখতে যদি একই রকম হয় তাহলে কি এদের কি সুষম আকৃতির বলা যায় না? সুষম মানে কি সবগুলা দেখতে কি একই রকম, সেম বলা যায়? বলো তো, বলো বলো, আমার কথা শোনো, বলো। ঠিক আছে, সুষম, তাহলে দেখো সুষম আকৃতির, ওকে ফাইন। সুষম আকৃতির মানে সবাই সেম, সমান, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া যেহেতু সবগুলো সেল সমান, তাহলে কি ভাইয়া তুমি মানে কোনো একটা পার্টিকুলার সেলকে নিয়ে কোনো, মানে যেহেতু সবগুলো দেখতেই সমান, তাহলে কি তুমি এগুলোরে ডিফারেন্সিয়েট করতে পারবা? বলো তো ভালো মতো। তোমার যদি আমি আলাদাভাবে এই সেল দেই আর আলাদাভাবে এই সেল দেই, তুমি কি বলতে পারবা অ্যাকচুয়ালি এটা কোন সেল ছিল? যেহেতু এগুলো দেখতে একই রকম, সেম, তাহলে কি এদেরকে কোনো ডিফারেন্সিয়েট করা যায় ভাই? বলো তো, বলো, করা যায়? না, করা যায় না, কারণ কি দেখতে একই রকম। তাই তুমি ধরো আমি যদি আলাদা আলাদাভাবে কইরা দেই, তাহলে বলি যে কোন সেল কোন জায়গায় ছিল, তখন তুমি কনফিউজ হয়ে যাবা, ডিফারেন্সিয়েট করতে পারবা না। তাহলে যেহেতু ভাই তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা না যে কোন সেল কোন জায়গায় ছিল, তাহলে ভাই তুমি প্রেডিক্ট কি করতে পারবা যে কোন সেল কি কোন অর্গান তৈরি করবে? এটা কি মাথার দিকের অর্গান তৈরি করবে নাকি লেজের দিকের অর্গান তৈরি করবে? এটা কি প্রেডিক্ট করা সম্ভব যদি আমি এগুলো আলাদা আলাদাভাবে প্লেস করে দেই আর বলি বল কোন সেল কি তৈরি করবে? দেখো এখন সব সেলের আকৃতি সেম, সব সেল দেখতে সেম, তাহলে তো তুমি ডিফারেন্সিয়েট করতে পারতেছো না যে কোনটা মাথার দিকে ছিল কোনটা লেজের দিকে ছিল। তাহলে কি তুমি বলতে পারবা যে কোন সেল কোন অর্গান বা কোন সেল কোন দিকের অর্গান তৈরি করবে? এটা কি বলা সম্ভব? বলো তো, বলা কিন্তু সম্ভব না, ঠিক আছে? কারণ কি ভাই বলো তো, সবগুলো দেখতে একই রকম, তাই তুমি আলাদাই করতে পারতেছো না যে কোনটা কোন জায়গায় ছিল। আমি যদি এই 8টারে ধরো আলাদা আলাদা কইরা প্রত্যেকটার একটা করে পাত্রে দিয়ে দিলাম, বললাম যে বল কোনটা কোন জায়গায় ছিল, সব তো দেখতে একই রকম, তো তুমি তো বলতে পারবা না যে কোন জায়গায় ছিল, কারণ কি সবগুলো দেখতে একই রকম, তাই ডিফারেন্সিয়েট করা যায় না। যেহেতু ডিফারেন্সিয়েট করা যায় না, তাই প্রেডিক্টও করা যায় না যে কোনটা কি সেল তৈরি করবে। কারণ কি প্রেডিক্ট করতে হইলে তোমার যদি সাইজে ডিফারেন্স থাকে, তখন তুমি বুঝতে পারবা। ধরো উপরের সেলগুলো যদি ছোট হইতো, নিচের সেলগুলো যদি বড় হইতো, তখন তুমি ছোট সেল দেখলেই বলতা আচ্ছা এটা উপরের সেল, তাহলে এটা মাথা তৈরি করতো, ঠিক আছে? তখন কিন্তু বলতে পারতা, প্রেডিক্ট করতে পারতা যে দিস ওয়ান উইল ক্রিয়েট দ্য হেড পার্ট, দিস ওয়ান উইল ক্রিয়েট দ্য কি টেইল পার্ট। কথা বুঝতে পারছো? কিন্তু বিষয়টা হলো এখানে কি প্রেডিক্ট করা যাবে? কারণ সব তো সুষম ভাইয়া, সব তো দেখতে সেম, তাহলে এটা প্রেডিক্ট করা যায় না যে কোনটা কোন জায়গার অর্গান তৈরি করবে। এই কারণে ভাইয়া এই ধরনের ক্লিভেজরে কি বলে জানো ভাইয়া? ইনডিটারমিনেট ক্লিভেজ বা অনির্দিষ্ট ক্লিভেজ।
কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া আমাদের এই যে তোমার আছে কি বলে, আমাদের যে তোমার এই কি বলে এই যে এটা আছে, এটা কিন্তু এক ধরনের মানে রেডিয়াল ক্লিভেজ, এক ধরনের কি ক্লিভেজ ভাইয়া বলতো? নির্দিষ্ট ক্লিভেজ না অনির্দিষ্ট ক্লিভেজ? অনির্দিষ্ট ক্লিভেজ মানে তুমি নির্দিষ্ট কইরা বইলা দিতে পারবা না, বাট মানে একদম ডেফিনেটলি বইলা দিতে পারবা না যে কোন সেল কি তৈরি করবে। আমার কি কথা বুঝতে পারছো বলো তো? জি ভাইয়া। প্রেডিক্ট করতে পারবা না যে কোন সেল কি তৈরি করবে। যেহেতু ভাইয়া রেডিয়াল ক্লিভেজে দেখতে সবাই একই রকম, তাই তুমি আলাদা করে পাত্রে প্রত্যেকটা সেল দিলে তুমি প্রেডিক্ট করতে পারবা না যে কোন সেল কি তৈরি করবে। দ্যাটস ওয়াই এই রেডিয়াল ক্লিভেজের আরেকটা নাম হলো অনির্দিষ্ট ক্লিভেজ। আমার কথা কি ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া, বলো একটু আমাকে আওয়াজ দাও। জি ভাইয়া। ওকে ফাইন, অনির্দিষ্ট ক্লিভেজ আমি বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, আর যদি বইলা দিতে পারতাম তখন এটা যেত নির্দিষ্ট ক্লিভেজ, নির্দিষ্ট ক্লিভেজ আমি বলবো। আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখবা যে রেডিয়াল ক্লিভেজে তৈরিকৃত প্রত্যেকটা সেলের টটি পটেন্সি আছে। টটি পটেন্সি মানে কি, নাম কি শুনছো আগে কখনো বলো তো? জি ভাইয়া। হ্যাঁ, টটি পটেন্সি। আচ্ছা তাহলে শুনছো যেহেতু, তোমাদেরকে আইডিয়া আছে এটার মানে এটা কি বলো? একটা পোর্শন থেকে সেল প্রডিউস করা যায়। না ভাইয়া, টটি পটেন্সি মানে হইলো যেমন জাইগোটের টটি পটেন্সি আছে। তুমি দেখো টটি পটেন্সি মানে হইলো টোটাল পটেন্সি। টোটাল পটেন্সি মানে হইলো টোটাল বডি তৈরি করার পোটেন্ট। পোটেন্ট মানে কি বলো তো? পোটেন্ট মানে কি? পটেনশিয়াল মানে কি বলো? ক্ষমতা, তাই না? টটি পটেন্সি মানে টোটাল পটেন্সি। টোটাল পটেন্সি মানে টোটাল বডি তৈরি করার যদি কোনো সেলের ক্ষমতা থাকে তাহলে ওটারে বলবা টটি পটেন্ট সেল, ঠিক আছে। যেমন জাইগট, ওটা টোটাল হিউম্যান বডি তৈরি করার ক্ষমতা রাখে, ওটারে বলে টটি পটেন্ট সেল। এবার আসো এই রেডিয়াল ক্লিভেজ থেকে ধরো এই সেলটারে আমি আলাদা করলাম, হ্যাঁ এই সেলটারে আমি আলাদা করলাম, আলাদা করে একটা পাত্রে রাখলাম। পাত্রে রেখে আমি এটারে স্টিমুলেশন দিলাম, দেখা যাবে যে এই সেল আলাদা হওয়া সত্ত্বেও এটা ফুল অ্যানিমেল তৈরি করে ফেলছে। কথা বুঝতে পারছো? কারণ এটার টটি পটেন্সি ক্ষমতা আছে। আমার কথা কি বুঝতে পারছো বলো তো? বলো। জি ভাইয়া। আচ্ছা, এবার গেল রেডিয়াল ক্লিভেজ গেল। এবার হলো এখন ভাই এটার অ্যারেঞ্জমেন্টটা হলো সেল আপন সেল, কোষের উপরে কোষ অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি একটু দেখো তো ভাইয়া এই ফার্দার ক্লিভেজগুলো কেমনে হবে। এই সেলটা এমনে ডিভাইড হবে, এই সেলটা এমনে ডিভাইড হবে, এই সেলটা এমনে ডিভাইড হবে, ঠিক কিনা বলো? এই সেলটা এমনে ডিভাইড হবে, এটা এমনে ডিভাইড হবে, এটা এমনে ডিভাইড। তাহলে ভাই দেখো ফার্দার ক্লিভেজে তুমি দেখতে গিয়ে অনেকটা এইরকম লাগবে না রে বলো তো? চিন্তা করো তো, দেখো এটা ভাগ হইছে সবগুলো অর্ধেক অর্ধেক করে, তাহলে কীরকম লাগবে বলো তো? এরকম লাগবে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইবার দেখো তো বৃত্ত হয়েছে কিনা, দেখো তো, দেখো তো বৃত্ত হয়েছে কিনা। দেখো তো এটা রেডিয়াস বরাবর মানে ক্লিভেজ মানে খাসগুলা কি রেডিয়াস বরাবর আছে কিনা বলো তো? বলো, বুঝতে পারছো রেডিয়াল ক্লিভেজ কাদের বলে? আচ্ছা, রেডিয়াল ক্লিভেজ কাদের হয়, কোশ্চেন হলো কি ভাইয়া রেডিয়াল ক্লিভেজ কাদের হয়? মনে রাখবা ভাইয়া রেডিয়াল ক্লিভেজ হলো ডিউটেরোস্টোমদের হয়। কাদের হয় ভাইয়া? ডিউটেরোস্টোম। এখন আমার বলতে হবে যে স্টোমা মানে কি। স্টোমা মানে কি কেউ জানো? স্টোমাটা মানে কি জানো? স্টোমাটা মানে কি? এই পাতার যে পত্ররন্ধ্র আছে, পাতার যে ছিদ্র আছে, ওইটারে কি স্টোমাটা বলে না বলো তো? পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র ছিল, ওগুলোরে কি বলে? স্টোমাটা বলে না? বলো, বলে কি বলে না বলো? জি ভাইয়া। এই যে পড়ছো না এগুলো কি স্টোমাটা ডায়াগ্রাম আঁকতে হয় না বলো তো এসএসসিতে? আমি তো এসএসসি পড়াই না, বাট আমি তো পড়াইছি। এগুলো ছোট ছোট ছিদ্রগুলো কি স্টোমাটা বলে না বলো? জি ভাইয়া। আচ্ছা, এই স্টোমাটা অ্যাকচুয়ালি এটা কি পাতার মুখ। পাতার মুখ মানে যেখান দিয়ে কিছু একটা ঢুকে, বাতাস ঢুকে বা বাতাস বের হয়, ঠিক আছে। যাই হোক, তো পাতার মুখ। স্টোমা শব্দের অর্থ কি ভাইয়া? মাউথ। স্টোমা শব্দের অর্থ কি ভাইয়া বলো তো? মাউথ। স্টোমা শব্দের অর্থ কি বলো? মাউথ। এটা অনেক জায়গায় লাগবে, অনেক জায়গায়, ঠিক আছে। এখন আসো ভাই ডিউটেরো। হ্যাঁ, ডিউটেরো শব্দের অর্থ কি বলো? ডিউটেরো শব্দের অর্থ দ্বিতীয়, এটা মনে থাকবে তোমাদের। ডিউটেরো মানে হলো সেকেন্ড বা দ্বিতীয়। তাহলে ভাই ডিউটেরোস্টোম কারা বলো তো? যাদের আগে পায়ুছিদ্র তৈরি হয় নাকি আগে মুখ তৈরি হয় বলো তো? পায়ুছিদ্র মানে পাছার যে ছিদ্র আছে ওইটা। কথা বুঝতে পারছো? আগে তাদের কি তৈরি হবে? এনাস তৈরি হবে নাকি তাদের আগে মুখ তৈরি হবে? দেখো ডিউটেরো মানে কি দ্বিতীয়, তাহলে ডিউটেরোস্টোম মানে কি দ্বিতীয়তে মুখ, তাহলে প্রথমে কি?
মানুষের বডিতে মেইনলি ছিদ্র আছে তো, আচ্ছা অনেক ছিদ্র আছে, কিন্তু অ্যাকচুয়ালি এক্সপোজ যে ছিদ্র, শ্বসনতন্ত্রের ছিদ্র, যাই হোক, মুখ আর পায়ু এটা হলো প্রধান ছিদ্র, বুঝতে পারছো? এখন তুমি আমার বলো ডিউটেরোস্টোমদের, তুমি নিজে ওয়ার্ড থেকে বলো, এটা ধরো পড়ছো, এখন তোমার আসছে যে এটা কি ভাইয়া ডিউটেরোস্টোম মানে দ্বিতীয়, মানে ডিউটো শব্দ তো দ্বিতীয়, স্টোমা মানে মাউথ। তাহলে ভাইয়া এই এই যে প্রাণীগুলো আছে যারা ডিউটেরোস্টোম প্রাণী, ঠিক আছে, ডিউটেরোস্টোম প্রাণী কারা? যাদের মুখ আগে তৈরি হবে, মানে মুখ কি ফার্স্টে তৈরি হবে নাকি মুখ সেকেন্ডে তৈরি হবে বলো? সেকেন্ডে। মুখ সেকেন্ডে তৈরি হলে আগে কি তৈরি হবে? এনাস বা পায়ু ছিদ্র। ছিদ্র কয়টা? দুইটা, বুঝতে পারছো? তাহলে ডিউটেরোস্টোম হলো যাদের পায়ু ছিদ্র আগে তৈরি হয় আর মুখ কি তৈরি হয়? পরে তৈরি হয়। আমার কি কথা বুঝতে পারছো? বলো বলো তো বুঝতে পারছো কিনা? যেমন মানুষ কি বলো তো? ডিউটেরোস্টোম। কথা বুঝতে পারছো? মানুষের পায়ু ছিদ্র আগে তৈরি হয় আর মুখ হইলো পরে তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমার একটু বলো তো ভাইয়া প্রোটোস্টোম মানে কি হবে? প্রোটো শব্দের অর্থ কি? আগে, মানে ফার্স্ট, ঠিক আছে, আগে। স্টোমা মানে কি? মুখ। তাহলে প্রোটোস্টোম কারা বলো তো? যাদের মুখ তৈরি হবে আগে, পায়ু তৈরি হবে দ্বিতীয়তে, তাদেরকে বলে প্রোটোস্টোম। আর যাদের মুখ দ্বিতীয়তে তৈরি হবে, পায়ু আগে তৈরি হবে, তাদেরকে বলে ডিউটেরোস্টোম। তো রেডিয়াল ক্লিভেজ কাদের হয় ভাইয়া বলো তো? ডিউটেরোস্টোমদের হয়। ডিউটেরোস্টোম কারা ভাইয়া? একাইনোডার্মাটা, কর্ডাটা, এগুলো সব। তোমরা কি এগুলো জানো যে একাইনোডার্মাটা কি, কর্ডাটা কি? আগের ক্লাসে কোনো হয়েছে এসএসসিতে, মানে কোনো কিছু আসিল? পরিফেরা, নিডারিয়া, একাইনোডার্মাটা এগুলো পড়ছো? না ভাই। আচ্ছা, তাহলে এগুলা পড়বা, বুঝছো? মানে এই চ্যাপ্টারেই আছে। সো এইগুলা গ্রুপ হইলো ডিউটেরোস্টোম। তুমি আপাতত জানলে ডিউটেরোস্টোম হইলো রেডিয়াল ক্লিভেজ দেখায়। আচ্ছা ফাইন, এরপরে তুমি আসো সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ কি ভাইয়া জানো? মনে রাখবা প্রত্যেকটা ক্লিভেজের প্রথম দুইটা ডিভিশন সেম। কি ভাইয়া বলছি? প্রত্যেকটা ক্লিভেজ, রেডিয়াল বলো, সর্পিল বলো, দ্বিপাশীয় বলো, প্রত্যেকটা ক্লিভেজের প্রথম দুইটা ডিভিশন কি সেম, ঠিক আছে? তাহলে ভাই সর্পিল ক্লিভেজেরও প্রথম দুইটা ডিভিশন, এটা হলো ফার্স্ট ডিভিশন, 1 থেকে 2 হয়েছে। সেকেন্ড ডিভিশনে কি হয়েছে? 2 থেকে 4 হয়েছে, ঠিক আছে? ফাইন, তো প্রথম দুইটা ডিভিশন সেম। এবার স্পাইরাল ক্যান বলে ভাইয়া, দেখো এটা হলো সর্পিল ক্লিভেজ, 4টা কোষ। এখন দেখো, এখন কি ভাইয়া 4 থেকে 8 হবে না? হ্যাঁ, এইবার কি হবে জানো? এই 4 থেকে 8 হওয়ার সময় একটা বিষম বিভাজন হবে। বিষম বিভাজন মানে হইলো, ধরো যদি সমবিভাজন হইতো তাহলে এটা একদম মাঝখান থেকে ভাগ হইতো। কিন্তু বিষম বিভাজন মানে কি ভাইয়া জানো? যে একটা একটা সেল ভাগ হয়ে দুইটা সেল তৈরি করবে, কিন্তু দুইটা সেলের সাইজ আলাদা হবে। তাহলে ভাগ কীরকম হবে ভাই? এইভাবে হবে, তাই না? বলো তো, ভাগটা এইভাবে হবে যে একটা সেল কি হবে? ছোট, আর একটা সেল হবে বড়। আমার কথা বুঝতে পারছো? যেমন আমি তোমার দেখাই, এটা একটা সেল, এটা সেল ভাগ হয়ে ধরো দুইটা ছোট সেলই তৈরি করছে, কিন্তু দুইটা ছোট সেল একদম সমান, এটারে বলে সমবিভাজন। আর যদি এরকম হয় যে একটা সেল ভাগ হয়েছে, ভাগ হয়ে এই একটা বড় সেল তৈরি করছে আর এই একটা ছোট সেল তৈরি করছে, তখন এটারে কি বলে বলো তো? সমবিভাজন না, বিষম বিভাজন। তাহলে এইবার ভাই প্রথম দুইটা ডিভিশন তো সেম, সেকেন্ড টাইমে যে ডিভিশন হয় ওইখানে বিষম বিভাজন হয়, মানে উপরের সেলটা হয় ছোট আর নিচের সেলটা হয় বড়। তাহলে ভাইয়া দেখো এইরকম হয়ে যায়, দেখো, হ্যাঁ এই যে দেখো, তুমি কি খেয়াল করছো? দেখো তো, দেখো দেখো, দাঁড়াও আমি, দেখো এখানে ডিভিশনটা এইভাবে হয় যে উপরের সেলগুলা কি হয়ে যায়, দেখো 4 থেকে 8 হয়েছে, 4 ছিল 4 থেকে 8 হয়েছে, কিন্তু ডিভিশনটা এইভাবে হয়। কিভাবে? এই যে তোমার এইভাবে হয় যে উপরের সেলটা বড় ছোট হবে, নিচের সেলটা বড় হবে। তাহলে ভাই দেখো এটা যদি ডিভিশন হলো, উপরের সেলগুলো বড় হয়ে গেল, নিচের সেলটা কি হয়ে গেল? সরি, উপরের সেলগুলো ছোট হইলো, নিচের সেলটা বড় হয়ে গেল না? বলো। তাহলে ভাইয়া এখানে তো, এখানে কি সাইজগুলো কি সেম থাকে নাকি সেম থাকে না? রেডিয়ালে কি ছিল? সুষম আকৃতির, সাইজ সেম ছিল। তাহলে এটা কি অসম আকৃতির হবে নাকি হবে না বলো? যেহেতু অসম আকৃতির হইছে, তার মানে কি ভাইয়া তোমারও যদি এগুলা প্রত্যেকটা ধরো 8টা পাত্রে নিয়ে আলাদা করে তোমাদের বলা হয় যে বলতো এটা কি উপরের দিকে ছিল না নিচের দিকে ছিল, তাহলে তুমি পারবা না? বলো। তাহলে কি ডিফারেন্সিয়েট করা যায় না যায় না বলো? ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে ভাই আমি যদি বইলা দেই, ধরো আমরা জানছি, হ্যাঁ আমরা এটার ক্লিভেজ অবজার্ভ করছি এক ধরনের প্রাণীর, এবং আমরা জানতে পারছি
যে ছোট ছোট যে সেলগুলো আছে এই সেলগুলো মাথার দিকের অর্গানগুলো তৈরি করে, আর বড় যে সেলগুলো আছে বড় সেলগুলো মানে পায়ের দিকের অর্গানগুলো তৈরি করে। এখন ভাইয়া আমি যদি বলি যে বলতো এই সেলটা, তুমি দেখলে এই সেলটা ছোট, এবং তোমার বলতো ভাইয়া এই সেলটা কোন অর্গানগুলো তৈরি করবে, এটা কি তুই বলে দিতে পারবি? তখন কি তুমি বলে দিতে পারবা না যে এটা কোন অর্গানগুলো তৈরি করবে? বলো। তাহলে কি প্রেডিক্ট করা যায় নাকি যায় না? বলো। যায়। তাহলে ভাইয়া সর্পিল ক্লিভেজ কি নির্দিষ্ট ক্লিভেজ হবে না অনির্দিষ্ট ক্লিভেজ হবে? বলো। নির্দিষ্ট ক্লিভেজ হবে, কারণ তুমি প্রেডিক্ট করতে পারতেছো। এখন কথা হইলো ভাইয়া সবই বুঝলাম, কিন্তু এটা সর্পিল কেন বলে, এটারে স্পাইরাল কেন বলে? কারণ কি ভাইয়া দেখো এটা কি করে জানো, এই যে ডিভিশন হয়েছে না, ডিভিশনটা আমি দেখাই। ধরো ডিভিশন হয়ে 4টা হয়েছে, 4টা হয়ে পরে কি হয় জানো, এটা স্পাইরালি ঘুরে, এই যে এই সেলের উপরে স্পাইরালি ঘুরে। কেমনে তুমি একটু খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, দেখো এটা তো মাইক্রোমিয়ার, মানে যেটা ছোট সেল থাকে ওটারে মাইক্রোমিয়ার বলে, আর যেটা বড় সেল থাকে ওটারে ম্যাক্রোমিয়ার বলে। কারণ আমরা জানি মাইক্রো শব্দের অর্থ ছোট, ম্যাক্রো শব্দের অর্থ বড়, ঠিক আছে? আর এটারে নির্দিষ্ট ক্লিভেজ কেন বলে আমি বুঝাই দিছি। এখন আসো ভাই, তুমি একটু খেয়াল করো ভাই, এই যে দেখছো, তুমি কি খেয়াল করছো যে এটা ডিভিশন করে উপরে যাওয়ার পর এই যে সেলের গ্রুপটা, উপরের সেলের গ্রুপটা দেখছো স্পাইরালি যে ঘুরছে? দেখো তো, এই যে দেখো স্পাইরালি ঘুরতেছে, দেখছো? এই যে দেখো স্পাইরালি ঘুরলো, ওকে ফাইন। তারপরে ভাই স্পাইরালি ঘুরার পর এটা ডিভিশন হয়ে আরও উপরে কিছু সেল তৈরি হবে না, ওইগুলো ওইরকম স্পাইরালি ঘুরবে, একবার ঘুরবে। তারপর এটা ডিভিশনে উপরে একটা সেল তৈরি হবে, ওইটাও স্পাইরালি ঘুরবে। তাহলে কি ভাই স্ক্রু এর মতো ঘুরতেছে না এটা সর্পিল আকারে? খালি কি উপরেরটাই ঘুরবে? ইয়েস, শুধু উপরেরটাই ঘুরবে, নিচেরটা ফিক্স। বুঝতে পারছো? ধরো আমি তোমারে বোঝাই, দেখো এই যে দেখো এটা কি ডিভিশন হয়ে উপরে গেল, এরপরে এটা একটা স্পাইরাল ঘুরলো, মানে একটা স্পাইরাল মানে এক শিফট, ঠিক আছে? এই যে এইটুকু শিফট হয়েছে, ঠিক আছে, ওকে। তারপরে এটা উপরে আরও ডিভিশন করে আরও যে সেল তৈরি করবে ওইগুলো এরকম স্পাইরালি একবার ঘুরবে। তারপরে আবার ডিভিশন করে যে সেল তৈরি করবে ওইটাও স্পাইরালি একবার ঘুরবে। তাহলে ভাই হিসেবে ঘূর্ণনটা কি এইরকম হয়ে যাইতেছে না বলো তো? মানে বুঝতে পারছো তো? মানে স্ক্রু এর মতো স্পাইরালি ঘুরতেছে না বলো তো? বলো। তাহলে এই কারণে এটারে বলে স্পাইরাল ক্লিভেজ। ওইখানে কি ভাই সেল আপন সেল অ্যারেঞ্জমেন্ট ছিল না, আর এইখানে দেখো তো ঘুরার কারণে কি হয়েছে বলো তো, সেল আপন ইন্টারসেলুলার গ্রুপ অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে না, মানে সেলটা ইন্টারসেলুলার গ্রুপ বরাবর আছে। ইন্টারসেলুলার গ্রুপ মানে বুঝছো তো, এটা একটা সেল, এটা একটা সেল, দুই কোষের মাঝখানে ইন্টারশিফট মানে কি দুইটা শিফটের মাঝখানে খেলা, তাই না? বলো তো, কম্পিটিশন। তাহলে ভাই এই একটা সেল, এই একটা সেল, দুই শিফটের মাঝখানে যে এরিয়া আছে এটার কি বলে বলো তো? ইন্টার সেলুলার স্পেস বলে না? ইন্টার মানে কি দুইটার মাঝখানে, তাই না? বলো। আর ভাইয়া যদি স্পেসটা আমি এইখানে চিন্তা করি তাহলে এটারে কি বলবা বলো তো? ইন্ট্রাসেলুলার স্পেস। গুড, বুঝতে পারছো? তাহলে কাহিনী হইলো এইটাই, আর কোনো কাহিনী নাই। এখন দেখো যে এটা স্পাইরালি ঘুরতেছে, ওকে, তাই সেল আপন সেল হইলো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখন এই স্ক্রু এর মতো ঘোরার কারণে এটা গ্রুপ আপন। এখন ভাই তুমি একটা চিন্তা করো, বইয়ের মধ্যে একটা কথা লেখছে, সাপোজ এটা মেরোব্লাস্টিক ক্লিভেজ হইতেছে, বা সাপোজ ধরো এটা হইলো একটা মানে একটা ডিমের মধ্যে ক্লিভেজ হইতেছে, যেই ডিমের কুসুম আছে। তাহলে ভাই বলতো, মানে কুসুম আছে বলতে কি ভেজিটাল পোল আছে, কথা বুঝতে পারছো? এখন বলো তো ভাই ভেজিটাল পোল কি সব দিকে ডিস্ট্রিবিউটেড থাকবে না এক সাইডে থাকবে? এক সাইডে থাকবে, এক সাইডে থাকবে। ধরো এই সাইডে, পুরো সাইডে হলো, এই সাইডে ধরো ডান সাইডে হলো ভেজিটাল পোল বা কুসুম আছে। এখন তুমি একটু চিন্তা করো তো ভাই, প্রত্যেকবার যত স্পাইরালি ঘুরতেছে, চক্রাকারে ঘুরতেছে, যেই সেলটা এইখানে ছিল ওই সেলটা কি ইসের কাছে যাইতেছে না, ভেজিটাল পোলের কাছে যাইতেছে না চক্রাকারে ঘোরার কারণে প্রত্যেক ডিভিশনে? দেখো ভাইয়া আমি তোমার একটু দেখাই, ধরো এইটার কথা চিন্তা করো, এই সেলের কথা চিন্তা করো, এটা তো একবার ঘুরবে তাই না? ধরো এই সেলটা, ধরো আমি অন্য কালার দিয়ে দেখাই, হ্যাঁ এই সেলটার কথা চিন্তা করো, দেখো এইখানে হলো ধরো ডান সাইডে হলো কুসুম আছে, ওকে ফাইন। তাহলে ভাই এই সেলটা যখন ঘুরবে, এই সেলটা যখন একবার ঘুরবে, তখন এই সেলটা কি চক্রাকারে ঘূর্ণনের কারণে কুসুমের কাছাকাছি চলে যাবে না বলো তো? আবার ভাইয়া যেই সেলটা কুসুমের কাছাকাছি ছিল ওইটা চক্রাকারে ঘূর্ণনের কারণে কি কুসুম থেকে দূরে যাবে না বলো তো? বলো। তাহলে ভাইয়া তোমার বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে, দেখবা কি লেখা আছে, যে দেখো কথা লেখা আছে কি, চক্রাকারে ঘূর্ণনের জন্য ভেজিটাল পোলের কাছের কোষগুলো দূরে যায় এবং ভাইস ভার্সা। বুঝতে পারছো? চক্রাকারে ঘূর্ণনের জন্য ভেজিটাল পোলের কাছের কোষগুলো দূরে যায়, দূরের কোষগুলো কাছে আসে। এটা কি বুঝতে পারছো বলো তো? বলো বুঝতে পারছো কিনা বলো।
ওকে, এবার আসো এক্সাম্পল কি ভাই? এক্সাম্পল হলো প্রোটোস্টোম। প্রোটোস্টোম কারা আমরা চিনতে পারছি, প্রোটোস্টোম কারা এবার চিনতে পারছি। এবার দ্বিপাশীয় ক্লিভেজ। ভাই আমি কি বলছি, যে কোনো ক্লিভেজের ক্ষেত্রে প্রথম দুইটা ডিভিশন কি হবে? সেম হবে। তাহলে ভাই দ্বিপাশীয় ক্লিভেজের ক্ষেত্রেও প্রথম দুইটা ডিভিশন সেম, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই পর্যন্ত সব সেম। আচ্ছা, এরপরের যে ডিভিশনগুলো হয় ওইটা একটা প্লেন অফ সিমেট্রি মেনটেন করে। প্লেন অফ সিমেট্রি মানে কি ভাই? একটা প্রতিসম তল, যেই প্রতিসম তল দিয়ে এটারে ভাগ করলে দুইটা প্রতিসম অংশ তৈরি হবে। কথা কি বুঝতে পারছো বলো তো? বলো। ওকে, তাহলে ভাইয়া প্রথম দুইটা ডিভিশন কি সেম হবে, ঠিক কিনা বলো? জি ভাইয়া। আচ্ছা, এখন আসো ভাইয়া, তাইলে তোমার কি হইলো এই পর্যন্ত সেম। ওকে, আচ্ছা তারপরের ডিভিশনটা কীরকম হবে? তারপরের ডিভিশনটা এমনভাবে হবে যাতে এটা একটা প্লেন অফ সিমেট্রি হলো মেনটেন করে। প্লেন অফ সিমেট্রি মানে কি ভাইয়া বলো তো? প্লেন অফ সিমেট্রি মানে ও এমনভাবে ভাগ করবো যাতে দুইটা সমান প্রতিসম অংশ পাও। যেমন ওর ক্লিভেজটা এই ধরনের সেলটা তৈরি করবে, দেখো ভাই, এই যে দেখো এই ধরনের একটা সেল তৈরি করবে, মানে এইটা একটা প্লেন অফ সিমেট্রি ধরে নিলাম। তো এরপরে ডিভিশনগুলো এমনভাবে হবে, এই যে এইভাবে ছড়ায় যাবে, ঠিক আছে? যাতে তোমার কি এটা দ্বিপাশীয় প্রতিসম হয়, অর্থাৎ এটা এমনভাবে ভাগ করা যায় যে দুইটা অংশ সমান হয়। এটা একটা সমান অংশ, এই সাইডের একটা সমান অংশ। এটা কি ভাই বুঝতে পারছো কিনা দ্বিপাশীয় ক্লিভেজ, বলো তো, বলো। জি ভাইয়া। আচ্ছা, দ্বিপাশীয় ক্লিভেজ হলো সিলেক্টিভ কিছু প্রাণীতে হয়। কথা বুঝতে পারছো? এটা প্রোটোস্টোমও হইতে পারে, ডিউটেরোস্টোমও হইতে পারে। কর্ডাটা তোমার বইয়ে উদাহরণ দিছে, এটা আসলে কর্ডাটার সবগুলোতে হয় না, এটা সিলেক্টিভ কিছু প্রাণীতে হয়, ঠিক আছে? যাই হোক, ওকে, এবার তুমি একটু দেখো। আচ্ছা রাহিন একটু মিউট করো তো ভাইয়া, তোমার সাউন্ড একও করতেছে। আচ্ছা, এখন আসো, তারপরে আসো ভাইয়া, পরে আমরা একটু যাব হইলো একটু বইটা দেখবো। এখন আমরা বইটা দেখবো, বইটা দেখা হই, দেখো। ওকে ফাইন, দেখো ভাইয়া বইটা, বইটা কি দেখতে পারতেছো বলো তো? ক্লিয়ারলি দেখতে পারতেছো বইটা? জি ভাইয়া। ওকে ফাইন, এবার আসো আমরা বইয়ের সামনের দিকে তো ক্লিভেজ কই, ক্লিভেজ ক্লিভেজ, হ্যাঁ এই দেখো ভাইয়া কি লেখছে, আমরা একটু বইটা পড়ি, দেখো। আচ্ছা দেখো, যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট বা ক্লিভেজ কই ঘটে, বইটা বলে দিছি কিন্তু আমি, কই ঘটে ক্লিভেজ বলো? সাইগোট। জাইগোটে ঘটে, গুড। ভাই সমস্যা কি আরে? আচ্ছা এটা মনে হয় চলে যাবো এমনি। আচ্ছা তাহলে দেখো, যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস। ভাই আমি কি বলছি ক্লিভেজ এক ধরনের মাইটোসিস, এটা বলি নাই বলো তো? ক্লিভেজ কিন্তু এক ধরনের কি মাইটোসিস। ওকে, বুঝতে পারছি, বলো। আচ্ছা, মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে। ক্লিভেজের ফলে সৃষ্ট কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলে। আচ্ছা, মরুলা ব্লাস্টুলা এগুলো আমি পরে আসতেছি, বুঝতে পারছো? এই লাইনটা তোমরা বুঝবা না, এগুলো আমি পরে আসতেছি, ফাইন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এগুলো মরুলা ব্লাস্টুলা এগুলো বলবো। আচ্ছা, ক্রোমোস ফাবা ব্লাস্টুলা পরে। আচ্ছা, ডিমের কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ভাই ক্লিভেজ কয় প্রকার বলো তো? 2 প্রকার নাকি? টু টাইপস। 2 টাইপস, কি কি ভাইয়া বলো তো? একটা হলো হলোব্লাস্টিক ক্লিভেজ, হোমোপ্লাস্টিক আর নিউরোপ্লাস্টিক। হ্যাঁ, একটা হলো হলোব্লাস্টিক ক্লিভেজ, ও মাই গড, একটা হলো হলো, কি রে ভাই সমস্যাটা কি ওর? বুঝছি, তোমার ডিলিট করতেই হবে। আচ্ছা, একটা হলো হলোব্লাস্টিক ক্লিভেজ আর একটা হলো ভাইয়া মেরোব্লাস্টিক ক্লিভেজ। হলোব্লাস্টিক ক্লিভেজ মানে কি ভাইয়া দেখো তো কি বলছে? হলোব্লাস্টিক ক্লিভেজ মানে
সম্পূর্ণ ক্লিভেজ, আর মেরোপ্লাস্টিক ক্লিভেজ মানে কি আংশিক ক্লিভেজ। কি মিলাইতে পারছো নাকি বলো তো? বলো। ক্লিভেজের সময় জিমের যে অংশ প্রান্তে কুসুম থাকে ওই অংশ ওই প্রান্তটারে কি বলে ভাইয়া? অ্যানিমেল পোল বলে না ভেজিটাল পোল বলে বলো তো? vegetable Vegetal pole. ভেজিটাল পোল বলে। আর ভাইয়া যেই প্রান্তে কুসুম থাকে না, জাইগোট থাকে বা নিউক্লিয়াস থাকে, ওই প্রান্তরে কি বলে ভাইয়া? অ্যানিমেল পোল। ঠিক আছে। আচ্ছা এবার আসো, ভবিষ্যতে পরিস্ফুটনের উপর ভিত্তি করে মানে কি ভবিষ্যতে তুমি জিনিসপত্র প্রেডিক্ট করতেছো কিনা, প্রেডিক্ট করতে পারতেছো কিনা, ওইটার উপরে ভিত্তি করে, ভবিষ্যতের উপর ভিত্তি করে ক্লিভেজ আবার দুই প্রকার। একটা হলো অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ, আরেকটা কি ভাইয়া? নির্ধারিত, নির্দিষ্ট বা ডিটারমিনেট ক্লিভেজ। আমি কি ভাই এটা পড়াইছি না বলো তো? রেডিয়াল ক্লিভেজগুলো কীরকম হয়? সবগুলো সেল দেখতে একই রকম, আলাদা পাত্রে রাখলে চিনা যায় না, তাহলে কি প্রেডিক্ট করা যায় কি তৈরি করবে বলো? indeterminate. হ্যাঁ, তাহলে এটা ইনডিটারমিনেট বা অনির্দিষ্ট ক্লিভেজ হবে। আর ভাইয়া নির্দিষ্ট ক্লিভেজকে সর্পিল ক্লিভেজ। বিভাজন তলের উপর ভিত্তি করে ভাইয়া ক্লিভেজ কয় প্রকার? বিভাজন তল, তলের উপর ভিত্তি করে কিন্তু ওই মেইন ক্লিভেজটা আমরা পড়ছি। বিভাজন তল বলতে প্যাটার্ন বোঝাইছে, কীরকম প্যাটার্নে বিভাজিত। এটা হলো অরিও ক্লিভেজ, একটা হলো দ্বিপাশীয় ক্লিভেজ, আরেকটা হলো কি ক্লিভেজ বলো তো? একটা হলো অরিও ক্লিভেজ, দ্বিপাশীয় ক্লিভেজ, আর একটা সর্পিল ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ। অরিও ক্লিভেজ বা রেডিয়াল ক্লিভেজ মানে কি দেখো, এই ধরনের ক্লিভেজ বিভাজন তলগুলোকে জাইগোট সবসময় কি ভাইয়া অরিও ক্লিভেজের সেলগুলো কি সুষমভাবে বিভাজিত হয় না অসমভাবে বিভাজিত হয় বলো তো? রেডিয়াল ক্লিভেজে মনে আছে সবগুলা সেল দেখতে একই রকম, তাহলে কি হবে? সুষমভাবে কি হবে? বিভাজিত হবে। আবার অরিও ভাগে ভাগ হবে। অরিও ভাগে ভাগ মানে কি রেডিয়ালি ভাগ, মানে রেডিয়াস বরাবর ভাগ হবে, রেডিয়াস বরাবর সেলের বাউন্ডারি থাকবে। ভাইয়া বুঝতে পারছি বলো? ফাইরুস, রাহিন, জাওয়াত বলো। জি ভাইয়া। আচ্ছা এরপর আসো, এর ফলে ব্লাস্টোমিয়ারগুলো ভাইয়া, ব্লাস্টোমিয়ার মানে কি ভাইয়া? ক্লিভেজের সৃষ্টি করা প্রতিটা সেলরে ব্লাস্টোমিয়ার বলে। ক্লিভেজের মাধ্যমে সৃষ্ট প্রতিটা কোষকে ব্লাস্টোমিয়ার বলে। বুঝতে পারছো? ব্লাস্টোমিয়ার মানে ক্লিভেজের প্রোডাক্ট হিসেবে যে সেলগুলো তৈরি হয়েছে ওইগুলা। ঠিক আছে। এই কারণে ব্লাস্টোমিয়ারগুলো সুষম আকৃতির হয়। সুষম আকৃতির মানে কি? সবাই সমান এবং অরীয়ভাবে সাজানো থাকে। অরীয়ভাবে সাজানো মানে কি ভাইয়া? রেডিয়ালি সাজানো। উদাহরণ হিসেবে লেখছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী ক্লিভেজ। এটা একটু ভুল আছে বুঝছো? আর্থ্রোপোডাতে হয় না। ঠিক আছে, এটা একটু ভুল আছে। আর্থ্রোপোডাতে হয় হলো স্পাইরাল ক্লিভেজ। কথা বুঝতে পারছো? যাই হোক, এখন আসো তোমার দ্বিপাশীয় ক্লিভেজ। তোমরা এইগুলা পর্ব না পড়া, যেহেতু তোমরা এখনো পর্ব পড়ো নাই, তোমরা পড়বা ডিউটেরোস্টম আর প্রোটোস্টম। ঠিক আছে। আচ্ছা দ্বিপাশীয় ক্লিভ পর্ব পড়ার পর দেখবে এমনি মিলে গেছে, 2 4 মিলে গেছে। এরপর আসো এ ধরনের ক্লিভেজে দেখো কি লিখছে? দ্বিপাশীয় ক্লিভেজ। ভাইয়া দ্বিপাশীয় ক্লিভেজ, আমি যে কোনো ক্লিভেজের ক্ষেত্রে প্রথম 2টা ডিভিশন কি বলছি বলো তো? সেম না? বলো। প্রথম 2টা ডিভিশন কিন্তু কি হয়? সেম হয়। দেখো এই ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত কি সেম থাকে? ঠিক আছে নাকি ভুল বলো? আমি কি বলছি? যে কোনো ক্লিভেজে অরিওর মতো প্রথম 2টা ডিভিশন কি হবে? সেম হবে। সবগুলো ক্লিভেজে প্রথম 2টা ডিভিশন সেম। আচ্ছা পর্যন্ত অরিও ক্লিভেজ ঘটে। তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর মানে কি ভাই? একটা প্লেন অফ সিমেট্রি টানছিলাম না বলো তো? এই দেখো এই যে প্লেন অফ, সেই প্লেন অফ সিমেট্রি দেখো মধ্যরেখা বরাবর এমনভাবে ভাগ হইতেছে যে এই সাইডে একটা সমান তল আর এই সাইডে আরেকটা, মানে এই সাইডে একটা সমান অংশ, এই সাইডে একটা সমান, তাহলে দুই পাশে প্রতিসম, দ্বিপাশীয় প্রতিসম তৈরি হয়েছে। ঠিক আছে। এরপর আসো ভাইয়া সর্পিল ক্লিভেজ। ভাইয়া এই ধরনের ক্লিভেজেও ভাইয়া দ্বিতীয় বিভাজন পর্যন্ত কি হয়? অরিও ঘটে। কারণ কি ভাই? আমি বলছি 2 বিভাজন পর্যন্ত সবাই সেম। আচ্ছা এবং এরপর কি তৃতীয় বিভাজন হতে ভাইয়া চক্রা, দেখো এই লাইনটাই কিন্তু ওই সময় পড়াইছি, চক্রাকারে স্পাইরালি ঘূর্ণনের কারণে ভাইয়া অ্যানিম্যাল মেরুর বাস্টোমিয়ারগুলা ভেজিটাল মেরুর কাছে যায়, আবার ভেজিটাল মেরুর বাস্টোমিয়ারগুলা অ্যানিম্যাল মেরুর কাছে আসে, অর্থাৎ পরস্পর স্থান বিনিময় করে। বলো তো ঠিক বলছি কিনা বলো তো? এটা পড়াইছি না? এক সাইডে ভেজিটাল পোল দিয়ে কি ঘুরতেছে, তাহলে কি অ্যানিম্যাল মেরুরগুলা ভেজিটালের কাছে গেল, ভেজিটালেরগুলা হলে অ্যানিম্যালের কাছে আসলো। কি ঠিক আছে না বলো তো? বলো। সর্পিল আকারে ঘটে যায় ক্লিভেজকে সর্পিল ক্লিভেজ বলে। যাই হোক, এটা ভ্রূণীয় বিকাশ। এই যে দেখো ভ্রূণীয় বিকাশ, দেখো ক্লিভেজের ভিত্তিতে দ্বিপাশীয় প্রতিসম প্রাণীর, দ্বিপাশীয় প্রতিসম প্রাণী আর দ্বিপাশীয় ক্লিভেজ কিন্তু সেম না ভাইয়া। দ্বিপাশীয় ক্লিভেজ মানে ক্লিভেজ হইতেছে এমনভাবে যেটা প্লেন অফ সিমেট্রি আছে, আর দ্বিপাশীয় প্রতিসম মানে তুমি কাটছো কাইটা 2টা সমান অংশে, মানে পূর্ণাঙ্গ প্রাণীরে কাইটা 2টা সমান অংশে ভাগ করতো, পূর্ণাঙ্গ অ্যাডাল্ট প্রাণীরে। ঠিক আছে। এবার প্রোটোস্টোমিয়া মানে কি বলো তো? প্রোটোস্টোম মানে কি বলো তো? বলো তুমি নিজেই বলো। প্রোটোস্টোম মানে কি? প্রোটো মানে আগে, স্টোমা মানে মাউথ। তাহলে যার আগে মাউথ তৈরি হবে পরে অ্যানাস তৈরি হবে তাকে প্রোটোস্টোম বলবো, আর যার দ্বিতীয়তে মাউথ তৈরি হবে আর পর আগে অ্যানাস, ফার্স্টে অ্যানাস তৈরি হবে তাদেরকে কি বলবো? ডিউটেরোস্টোম। ওকে ফাইন। তারপরে তোমার চলো
দেখো কি লেখছে, এখানে কি লেখছে পড়ি। এসব প্রাণী সর্পিলাকার। বাই দ্য ওয়ে, প্রোটোস্টোমে কি ক্লিভেজ ঘটে বলছিলাম? স্পাইরাল ক্লিভেজ। ডিউটেরোস্টোমে কি ক্লিভেজ ঘটে? রেডিয়াল ক্লিভেজ। তাহলে দেখো সর্পিলাকার ও নির্ধারিত ক্লিভেজ হয়। নির্ধারিত মানে কি? আমি বলছি স্পাইরাল ক্লিভেজ কি ধরনের ক্লিভেজ? নির্দিষ্ট ক্লিভেজ, তাই না? কারণ কি ছোট তৈরি হয়েছিল উপরে আর বড় তৈরি হয়েছিল নিচে। তাহলে দেখো আমি কিন্তু বলছি স্পাইরাল ক্লিভেজ হইল তোমার কার হয়? প্রোটোস্টোমের হয়। তাহলে ব্যাস স্পাইরাল ক্লিভেজ যেহেতু নির্দিষ্ট ক্লিভেজ, তাহলে কি তুমি বলতে পারো না যে নির্দিষ্ট ক্লিভেজও কি হয়? প্রোটোস্টোমের হয়। কি বুঝাইতে পারছি নাকি? বলো তো ভাইয়া, বলো। এদের ভ্রূণীয় ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর মানে কি ভাইয়া? ব্লাস্টোপোর হইল প্রথম যে ছিদ্রটা তৈরি হয় ওটা ব্লাস্টোপোর বলে। ব্লাস্টো শব্দের অর্থ হইল অপরিণত এমব্রায়ো, মানে এমব্রায়োর খুবই ইম্যাচিউর স্টেজ, মানে মাত্র একটা এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হয়েছে ওইটারে ব্লাস্টো বলে। ব্লাস্টো মানে অপরিণত, কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো ব্লাস্টোপোর। দেখো ব্লাস্টোপোর মানে কি? প্রথম যে ছিদ্রটা। তাহলে ভাইয়া ব্লাস্টোপোর যদি প্রথম ছিদ্র হয়, তাহলে ব্লাস্টোপোর যদি মাউথে কনভার্ট হয় ওইটারে কি বলবো? ব্লাস্টোপোর হলো প্রথম তৈরি হওয়া ছিদ্র। আর প্রথম তৈরি হওয়া ছিদ্র যদি মাউথে কনভার্ট হয় তাহলে কি বলবো? প্রোটোস্টোম। প্রোটোস্টোম। আর ব্লাস্টোপোর যদি তোমার প্রথমে এনাসে কনভার্ট হয় তখন বলবো কি? ডিউটেরোস্টোম। বাই দ্য ওয়ে, তোমরা জানো পোর শব্দের অর্থ কি? ছিদ্র, এটা তো জানো, বলো। আচ্ছা, এরপর আসো তোমার যেসব প্রাণী গোষ্ঠীতে ভ্রূণীয় বিকাশ দেখা যায়, এই ধরনের ভ্রূণীয় বিকাশ দেখা যায় তাদেরকে এটা হয়। আচ্ছা, যাই হোক, এরপর আসো ধরো উদাহরণ দিচ্ছে, উদাহরণগুলো একটু পড়ে নিবা। ডিউটেরোস্টোম, এইসব প্রাণীতে অরিও ক্লিভেজ ও অনির্ধারিত ক্লিভেজ হয়। ফলে ভ্রূণীয় ব্লাস্টোপোর আগে কি সে কনভার্ট হবে? পায়োছিদ্র বা এইনাসে কনভার্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছো? বলো, বলো তো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা তাহলে একটু, এটা আমাদের ক্লিভেজ কিন্তু পুরোপুরি শেষ। কথা বুঝতে পারছো? বলো তো, এটা বুঝতে পারছো কিনা বলো। আমাদের ক্লিভেজ শেষ। এবার আমরা 15 মিনিটে প্রতিসাম্যতা পড়ে ফেলি। আচ্ছা, প্রতিসাম্যতা বা সিমেট্রি মানে কি আমি তোমাদের একটু বুঝাই। হ্যাঁ, দেখো হ্যাঁ, প্রতিসাম্যতা মানে কি? দেখতেছো আমাকে? বলতো, শুনতেছো, দেখতেছো? জি ভাইয়া। আচ্ছা দেখো, প্রতিসাম্যতা মানে কি? সিম্পল হিসাব। প্রতিসাম্যতা মানে হইলো, এটা হইলো ভাইয়া, প্রতিসাম্যতা করা হয় কি কিসের ভিত্তিতে ভাইয়া? প্রতিসাম্যতা সবসময় তুমি মনে রাখবা, তুমি অ্যাডাল্ট প্রাণীরা নিবা। ও মাই গড, এটা কি আগেরটা না পরেরটা? পরেরটা হয়তো বা, হ্যাঁ। তুমি সবসময় ভাইয়া প্রতিসাম্যতার ক্ষেত্রে সবসময় তুমি বলবা অ্যাডাল্ট প্রাণীকে নিবা বা পূর্ণাঙ্গ প্রাণীকে নিবা। আচ্ছা, পূর্ণাঙ্গ প্রাণীকে নিবা অ্যাকচুয়ালি, অ্যাডাল্ট বলতে পূর্ণাঙ্গ প্রাণী। আচ্ছা, আর মনে রাখবা প্রতিসাম্যতার ক্ষেত্রে তুমি সবসময় এক্সটার্নাল জিনিস হিসাব করবা। এক্সটার্নাল জিনিস, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স তুমি দেখবা, ঠিক আছে? ইন্টারনালি কি হয়েছে এটা দেখার তোমার বিষয় না। কথা বুঝতে পারছো? যেমন ভাইয়া, মানুষ কি ধরনের প্রতিসম, এটা কি জানো? মানুষের কি এই যে মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ হইলে কি দুইটা সমান অংশ পাওয়া যায় না? বলো তো, বলো। তাহলে সেই হিসেবে মানুষ কি দ্বিপাশীয় প্রতিসম হওয়া উচিত? এখন তুমি বলো ভাই, আমাদের লিভার কোন সাইডে থাকে? বলো তো, বলো তো, লিভার কোন সাইডে থাকে? ডান সাইডে না বাম সাইডে? বলো। লিভার, কলিজা। কলিজা মানে কিন্তু এটা না, বুঝতে পারছো? এইখানে থাকে লিভার, বুঝতে পারছো? কোথায় থাকে ভাইয়া বলো তো? ডান সাইডে থাকে। স্প্লিন মানে প্লিহা এইদিকে থাকে, ঠিক আছে? তারপরে তোমার স্টোমাক হইলো বাম সাইডে থাকে। এখন তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, তুমি ধরো আমারে মাঝখান দিয়া কাটছো, এখন ভাইয়া বলো তো লিভার কি সমান ভাগে ভাগ হবে? বলো। লিভার তো ডান সাইডে আছে, তাহলে লিভার ডান সাইডের দিকে বেশি থাকবে। হার্ট কি ভাইয়া একটু বাম সাইডে চাইবা থাকে না? বলো তো, তাহলে হার্ট কি সমান ভাগে ভাগ হবে? বলো। তাহলে ইন্টারনালি যদি হিসাব করি তাহলে কি মানুষ দ্বিপাশীয় প্রতিসম? না। তাহলে ইন্টারনালি আমরা হিসাব করব না, আমরা কি হিসাব করব? এক্সটার্নালি। কথা বুঝতে পারছো? ওকে, এবার আসো প্রতিসাম্যতা মানে কি আমরা একটু পড়ি। দেখো, প্রতিসাম্যতা মানে হলো কোনো প্রাণীকে যে কোনো তল বরাবর কেটে যদি সদৃশ অংশ পাওয়া যায়। মানে তুমি, আমি যদি একটা বুঝাইয়া বলি, বুঝতে পারছো? তুমি মিনিমাম একটা তল বরাবর কাটতে পারবা, মিনিমাম একটা তল বরাবর কাইটা যদি সদৃশ অংশ পাও। আচ্ছা ভাইয়া, মিনিমাল একটা তল বরাবর কাটলে কয়টা কয়টা অংশ পাওয়া যাইতে পারে? একবার কাটছো কয়টা অংশ পাবা? দুইটা। তাহলে মিনিমাম একটা তল বরাবর কাইটা যদি দুইটা প্রতিসম অংশ পাও,
তাইলে ওইটারে প্রতিসাম্যতা বলে। যদি ভাইয়া মাল্টিপল তল বরাবর কাইটা মাল্টিপল প্রতিসাম্য অংশ পাও তাইলেও ওইটারে প্রতিসাম্যতা বলে। কথা বুঝতে পারছো? যেমন ধরো স্টারফিশে আমি 5টা তল বরাবর কাইটা কয়টা প্রতিসম অংশ পাবো? 5বার কাটছি, কয়টা অংশ? একবার কাটলে 2টা পাওয়া যায়, তাহলে 5বার কাটলে কয়টা পাওয়া যায় বলো? 10টা। একবার কাটলে 2টা, 5বার কাটলে হলো 10টা প্রতিসম অংশ পাওয়া যায়, ওইটাও প্রতিসম। মেইন কথা মিনিমাল একটা তল বরাবর কাইটা যদি আমি 2টা সমান অংশ পাই তাইলেই ওইটাকে প্রতিসম বলবো। যদি ভাইয়া কোনো তল বরাবর কাইটেই আমি সমান অংশ না করতে পারি তখন এটার কি বলবো? ধরো এমন একটা প্রাণী যেটারে কোনো তল বরাবর কাইটেই 2টা সমান অংশে ভাগ করা যাইতেছে না, ওইটারে কি বলবো বলো তো? অপ্রতিসম প্রাণী। অপ্রতিসম প্রাণী। কথা বুঝতে পারছো? বলো তো বলো। জি ভাইয়া। এখন আমার একটু বলবা অপ্রতিসম কিছু প্রাণীর উদাহরণ দিবা? এই যে দেখো ভাইয়া, এই যে আপেল শামুক। আপেল শামুকরে কি ভাইয়া বরাবর কাইটা কি 2টা সমান অংশে ভাগ করা যায়? যায় না কিন্তু, কারণ ওর যে উপরে যে হুডটা আছে এই হুডের কোনো সিমেট্রি নাই। কথা বুঝতে পারছো? তাই তুমি সমান অংশে কোনোভাবেই কাইটা 2টা সমান অংশ তৈরি করতে পারবে না। স্পঞ্জ, সামুদ্রিক স্পঞ্জ, ঠিক আছে? স্পঞ্জ বব যেটা আছে ওটা তো স্কোয়ার, বুঝতে পারছো? ওইটারে কাটলে কিন্তু হইব না, বুঝছো? স্পঞ্জ দেখতে হলো এইরকম। দেখো এটারে কি কোনোভাবে কাইটা 2টা সমান অংশে ভাগ করা যাইতেছে? এইভাবে কাটলে ভাইয়া এই সাইডের এই অংশটা আর এই সাইডের এই অংশটা সমান হইতেছে? কোনোভাবে কাটলেই সমান অংশ না, ওগুলোর বলে অপ্রতিসম প্রাণী। এখন তো প্রতিসমতা 3 প্রকার, একটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, একটা হলো অরীয় প্রতিসম, একটা হলো গোলীয় প্রতিসম। গোলীয় প্রতিসম খুবই ইজি ভাইয়া, ফুটবল গোলাকার কিছু জিনিস যদি হয় চোখ বুঝা দাগাই দিবা, ওটা গোলীয় প্রতিসম, ঠিক আছে? গোলাকার যদি কিছু হয় তাহলে হবে গোলীয় প্রতিসম। এখন দেখো ভাইয়া দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি ভাইয়া জানো? দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কয়টা সমান অংশ পাবা ভাইয়া বলো? 2টা সমান অংশ পাবা, ঠিক আছে? তাহলে কয়টা তল বরাবর কেটে 2টা সমান অংশ পাওয়া যাবে? একটা। তাহলে মনে রাখবা একটা তল বরাবর কেটে যদি একটা তল বরাবর কেটে যদি 2টা সমান অংশ পাওয়া যায় তখন এটা বলে দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে? আর যদি ভাইয়া তুমি একাধিক তল বরাবর একের বেশি তল বরাবর কেটে মাল্টিপল প্রতিসম অংশ পাও, ধরো তুমি 3টা তল বরাবর কেটে 6টা প্রতিসম অংশ পাইছো, অথবা 2টা তল বরাবর কেটে 4টা প্রতিসম অংশ পাইছো, এই ধরনের প্রতিসাম্যতার কি বলে বলো জানো? অরীয় প্রতিসাম্যতা বা রেডিয়াল সিমেট্রি। আমার কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া বলো তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতে কয় তল বরাবর কাটা যায়? এক তল 2 অংশ। আর রেডিয়াল সিমেট্রিতে কয় তল বরাবর কাটা যায় ভাইয়া? মোর দেন 1। আর অংশ কি পাওয়া যায়? মোর দেন 2। কথা কি বুঝতে পারছো? মোর দেন 1 তল বরাবর যদি কাটতে পারি, প্রতিসম অংশ তৈরি করতে পারি, তাহলে এটা হবে রেডিয়াল। যদি ভাইয়া 2টা তল বরাবর কেটে 4টা প্রতিসম অংশ পাওয়া যায় ওইটাকে কি বলে জানো? দ্বি অরীয় বা বাই রেডিয়াল সিমেট্রি। যদি ভাই 3টা তল বরাবর কেটে 6টা প্রতিসম অংশ পাওয়া যায় ওটাকে কি বলবা বলো? তোমরাই বলো। ত্রি অরীয় বা ট্রাই রেডিয়াল সিমেট্রি। যদি ভাই 4টা তল বরাবর কেটে যদি 8টা সমান অংশ পাওয়া যায় এটাকে কি বলবা বলো? টেট্রা রেডিয়াল বা যাই হোক তুমি কোয়াড বলছো একই জিনিস, টেট্রা রেডিয়াল অথবা চতুর অরীয় প্রতিসম। যদি ভাই 5টা তল বরাবর কেটে 10টা সমান অংশ পাওয়া যায় ওটাকে কি বলবা? পেন্টা রেডিয়াল অথবা পঞ্চ অরীয় প্রতিসম, ঠিক আছে? এইগুলো সব রেডিয়াল সিমেট্রির আন্ডারে পড়ে। আর গোলীয় সিমেট্রি মানে গোলক। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। দেখো আমরা একটু এক্সাম্পল দেখি। তাহলে দেখো দ্বি অরীয়, পঞ্চ অরীয় এটা তোমাদের বইয়ে আছে, আর আমি যেটা বললাম ত্রি অরীয়, চতুর অরীয় এটা হলো তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আর এই দুইটার এক্সাম্পল তোমার বইয়ে আছে। আচ্ছা এখন দেখো ভাইয়া এটা ধরো হিউম্যান রে আমি কাটমো। এখন দেখো হিউম্যান রে আমি তল বরাবর কাটমো। হিউম্যান রে আমি 2টা তল বরাবর, 2টা না মাল্টিপল তল বরাবর কাটতে পারি। এখন দেখো তুমি ওইটার উপর থেকে কাটো, তুমি স্কালের উপর চিন্তা করো, তাহলে স্কালের উপরের শেপটা হলো এইরকম। দেখো আমি স্কাল নিলাম, এই স্কাল নিলাম, স্কালের উপরের শেপটা কেমন একটু দেখো, এই যে উপরের শেপটা। তাহলে ভাই দেখো তো স্কালের উপরের শেপটা কি এরকম না? পুরোপুরি সার্কেল না কিন্তু। তাহলে আমি স্কালের উপরের শেপটারে এই নীল শেপ দিয়ে আমি প্রডিউস করলাম, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো তো ভাইয়া আমি কি এই তল বরাবর কাটলে 2টা সমান অংশ পাবো? না। আমি কোন তল বরাবর কাটলে সমান অংশ পাবো বলো তো? মাঝখানের তল বরাবর কাটলেই
আর কোনো তল বরাবর কাইটা কি সমান অংশ পাওয়া সম্ভব এই তল বাদে? না আর কোনো তল বরাবর কেটে সমান অংশ পাওয়া সম্ভব না। তাহলে ভাইয়া দেখো তুমি এই প্রাণীটারে অনলি এক তল বরাবর কাইটেই দুইটা সমান অংশ পাইতেছো, আর কোনো তল বরাবর কাটতে পারতেছো না। তাহলে এটারে কি বলে ভাইয়া বলো তো? দ্বিপাশীয় প্রতিসম। দ্বিপাশীয় প্রতিসম বা বাইল্যাটারাল সিমেট্রি। কথা বুঝতে পারছো? দেখো এক তল বরাবর কেটেই দুইটা সমান অংশ পাওয়া গেছে, আর কোনো তল বরাবর কেটে কি সমান অংশ পাওয়া যাবে ভাইয়া? মাল্টিপল আরেকটা তল দাও, এই 4 ভাগে ভাগ করো, এই অংশগুলো কি সমান হবে বলো তো? না দেখো ভাই এটা সমান হবে, ওকে, এটা সমান হবে, ওকে, কিন্তু 4টা অংশ কি সমান হবে একে অপরের? না না, ওকে গেল। তাহলে ভাইয়া দেখো, আচ্ছা এরপরে যত তল ট্রাই করবা আর হবে না, আর হবে না, ঠিক আছে। আচ্ছা এবার হাইড্রা। হাইড্রা দেখতে কিন্তু এবং হাইড্রা কি দেখছো তোমরা কখনো? না আচ্ছা এটা হলো সেকেন্ড চ্যাপ্টারে তোমরা পড়বা। সেকেন্ড চ্যাপ্টার একটা দেখবা, একটা টাইটেল মানে একটা প্রাণী আছে হাইড্রা, ওইটা নিয়ে পড়বা। হাইড্রা দেখতে এমন, বুঝছো? তো দেখো হাইড্রারে আমি নিলাম, এটা এই প্রাণীটা তুমি, হাইড্রা বলতে আমি তোমার এই প্রাণীটা দিলাম, তুমি আমারে বাই করে দিবা যে এই প্রাণীটা কি প্রতিসম, এটা কি দ্বিপাশীয় নাকি রেডিয়াল। আচ্ছা রেডিয়াল হইলে কত রেডিয়াল তুমি একটু চিন্তা করো। দেখো হাইড্রা, ওকে, এটার এই অবস্থা আছে, তুমি দেখো এটার এই অবস্থা আছে, এটার এইরকম সার্কুলার হেড আছে, ওকে বুঝলাম। আর কি আছে ভাইয়া দেখো তো, এটার কয়টা কোর্শিকা আছে ভাইয়া? 1 2 3 4 5 6টা কোর্শিকা আছে, ঠিক আছে। আচ্ছা 6টা কোর্শিকা অ্যাকচুয়ালি এখানে দেখাইতেছে না, বাট সমভাবে বিস্তৃত, মানে 6টা কোর্শিকা একদম সমভাবে বিস্তৃত। তাহলে ভাই এটার হেড আমি প্লেস করলাম, আর কোর্শিকাগুলোর যদি আমি সমান করে দেই, তাহলে এটার হেডটারে উপর থেকে দেখতে এরকম লাগবে না ভাইয়া? বলো তো, বলো। আচ্ছা তাহলে এখন কাটাকাটি শুরু করো। ধরো তুমি ফার্স্টে এই তল বরাবর কাটলা, দুইটা সমান অংশ পাবা, তাই না? বলো তো, বলো। তারপর আরেকটা ট্রাই করো, এই তল বরাবর কাটলা, কয়টা সমান অংশ পাবা বলো তো? আচ্ছা এটা, আচ্ছা আমি দেখাইতেছি, দাঁড়াও। এই যে এই তল বরাবর কাটলা, দুইটা সমান অংশ পাবা, ওকে। তারপরে আবার ট্রাই করো, আরও তল বরাবর কাটা ট্রাই করলো, এই তল বরাবর কাটলা, কয়টা সমান অংশ পাবা? 4টা সমান অংশ। সমান অংশ বলতে ভাইয়া সমান অংশটা কতটুকু জানো? এই যে দেখো, সমান অংশটা কিন্তু এই এতটুকু না। সমান অংশটা কি এতটুকু না, সমান অংশটা কতটুকু দেখো, এই যে সমান অংশ, এই যে এতটুকু হলো সমান অংশ। কি হয়েছে ভাইয়া বলো তো, বুঝতে পারছো? কোনটারে অংশ ধরতেছি, পুরো তোমার কোর্শিকা সহ কিন্তু ধরা লাগবে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা 4টা সমান অংশ পাইলা। আচ্ছা আবার আরো একটা তল বরাবর কাটো, ওকে ফাইন, আরো একটা তল বরাবর কাটো, কয়টা সমান অংশ পাবা? 6টা সমান অংশ পাবা, ওকে। এখন ভাইয়া আরো একটা তল বরাবর কাটলে কি আর সমান অংশ হবে? হ্যাঁ হইতে পারে, আরও তল বরাবর কাটলে কি সমান অংশ হইতে পারে। এই যে এই তল বরাবর কাটো, এটাও আর একটা সমান অংশ হবে। তাহলে এটা কিন্তু ভাইয়া বহু অরীয় প্রতিসম। কথা বুঝতে পারছো? এটা কি ভাইয়া? বহু অরীয় প্রতিসম। যদি 5-এর বেশি হয়ে যায়, এটা আরও তল বরাবর কেটে সমান অংশ করা সম্ভব। যেমন তুমি এই তল বরাবর কাটতে পারো, হ্যাঁ, তারপরে এই তল বরাবর কাটতে পারো। এরকম যদি ভাইয়া 5-এর বেশি হয়ে যায়, তখন ওটা কি বলে ভাইয়া? বহু অরীয় প্রতিসম। ঠিক আছে, ওকে ফাইন, গেল। এরপর আসো, এটা একটা প্রাণী, এই প্রাণীটা দেখতে এরকম সিলিও প্লানা, ওকে। এটার এক জোড়া অঙ্গ আছে। তাহলে ভাই তুমি এটার উপর থেকে দেখো কেমন লাগে, এরকম দেখতে লাগে। তাহলে ভাই এটার যদি উপর থেকে শেপ হিসেবে চিন্তা করো, তাহলে এইরকম একটা শেপ আসবে, ঠিক কিনা বলো? আমার একটু আনসার দাও তো ভাইয়া, এইটা কত প্রতিসম হবে আমার একটু বলো, তোমরাই বলো। কাটো এটারে, ঠিক মতো কাটো, কাইটা চিন্তা করো কত প্রতিসম হইতে পারে। ভেরি গুড। দেখো ভাইয়া তুমি এটারে এইভাবে কাটলা, দুইটা সমান অংশ পাইলা। ফার্দার এটারে এইভাবে কাটলা, এইভাবে কাটলা, আরও দুইটা সমান অংশ পাইলা। আচ্ছা ফাইন, বুঝলাম। ভাইয়া এইভাবে কাটলে কি আরেকটা ট্রাই করো, আরেকটা তল ট্রাই করো। ধরো এইভাবে কাটলা, আর কাটলে কি ভাইয়া সমান অংশ পাওয়া যায়? দেখো তো এই অংশ আর এই অংশ কি সমান? বলো, সমান না। এটা হলো এইরকম, আর এটা হলো এইরকম, তাই না? তাহলে সমান কিন্তু কোনোদিন হবে না। তাহলে এটা কি অরীয় প্রতিসম হবে ভাইয়া? 1-এর বেশি কাটা গেছে, তাহলে এটা অরীয় প্রতিসম। 1-এর বেশি তল পাইছে, অরীয় প্রতিসম। কত অরীয় প্রতিসম? 2 অরীয় বা দ্বি-অরীয়, বাই রেডিয়াল সিমেট্রি। কথা কি বুঝতে পারছো বলো তো? তোমরা তো বুঝতে পারতেছো আস্তে আস্তে। এবার ভাই আরেকটা এক্সারসাইজ, আর দেওয়া যায় না, ঠিক আছে, এটা আর দেওয়া যায় না, ওকে ফাইন।
এবার আসো আরেকটা এক্সারসাইজ স্টারফিশ। স্টারফিশে আমরা কাটা ট্রাই করি, এটা আমি আগেই বলে দিছি। দেখো এই বরাবর কাটা যায়, এই বরাবর কাটলে 2টা 5 প্রতিসম হয়। আরও একটা কাটার ট্রাই করো, ঠিক আছে, এই বরাবর কাটো। এইবার কিন্তু ভাইয়া প্রতিসম হয় না। প্রতিসম না হইলেও আমরা কিন্তু থাইমা যাব না, আমরা তল বরাবর কাটতে থাকবো যেই পর্যন্ত প্রতিসাম্যতা না পাই। কথা বুঝতে পারছো? যেই পর্যন্ত আমরা প্রতিসাম্যতা না রিচ করতে পারি ওই তল বরাবর কাটতে থাকবো। যদি অনেকগুলো তল বরাবর কেটেও আমরা প্রতিসাম্যতা না পাই তখন আমরা ওইটা লিভ করবো বা ছেড়ে দিব, আশা ছেড়ে দিব, ঠিক আছে। কিন্তু স্টিল আমরা তল বরাবর কাটতে থাকবো। ওকে, ফাইনালি এই তল বরাবর, আচ্ছা হইতেছে না, এই অংশ এই অংশ এই অংশ এই অংশ প্রতিসম হইতেছে না। আচ্ছা এই তল বরাবর কাটো, হ্যাঁ হইতেছে না, এই দুই অংশ সমান, কিন্তু এই দুই অংশ সমান কিন্তু সবাই প্রতিসম না। আচ্ছা তাহলে কয়টা তল হইল ভাই? 1 2 3টা তল। আবার কাটো, আরেকটা তল বরাবর কাটো, 4টা তল, 4টা তল বরাবর কাটো। আচ্ছা এই অংশ মানে এইগুলো সমান, এই 3টা সমান হইছে, এই 3টা সমান হইছে, কিন্তু এই 2টা সমান হইতেছে না। আচ্ছা 4টা তল বরাবর কাটছো, এবার ফাইনালি এই বরাবর একটা কাটা দাও তো। আচ্ছা ফাইনালি এই বরাবর একটা কাটা দাও। তাহলে ভাই দেখো ফাইনালি এই বরাবর যদি কাটা দাও তাহলে দেখো তো সব অংশগুলো সমান হয়ে যায় কিনা, বলো বলো। জি হ্যাঁ তাহলে ভাইয়া স্টারফিশ হইল কি পঞ্চ অরীয় প্রতিসম, ঠিক আছে। ওকে ফাইন, এবার আসো আমরা কি করব, আমরা একটু বইটা দেখবো, বইটা দেখে শেষ করে দিব। আচ্ছা দেখো, ওকে ফাইন, প্রতিসাম্যতায় যাও ভাইয়া, প্রতিসাম্যতা গলিয়ে যে প্রতিসাম্যতা চলে আসছে। ওকে এখন একটু দেখো প্রতিসাম্যতা কি বলে। দেখো ভাইয়া কি লেখছে, প্রতিসাম্যতা বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তল বরাবর দুই পাশে সমান আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়, ঠিক আছে। যাই হোক দিছে একটা সংজ্ঞা, তুমি পইরা নিবা যে মধ্যরেখীয় তল বরাবর কাটছো, এরপর দুই পাশে সমান অংশ পাইছো কিনা। এখানে দ্বিপাশীয় প্রতিসমের কথা বলছে, যাই হোক বলছে, তুমি একটু পইরা নিও, ভুল বলে নাই, অ্যাকচুয়ালি দ্বিপাশীয় প্রতিসম তো প্রতিসম। আচ্ছা যেসব প্রাণীকে দেহকে কোনো অঙ্গ বা তল দেওয়া সমানভাগে ভাগ করা যায় না সেগুলাকে কি বলে, সেগুলা প্রাণীকে আচ্ছা অক্ষ বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে প্রতিসম প্রাণী, আর যেগুলোকে যায় না ওইগুলোকে বলে অপ্রতিসম প্রাণী, ঠিক আছে। এগুলো আমরা পড়ছি। গলীয় প্রতিসম মানে কি ভাই? স্ফেরিক্যাল কিছু দেখলে ওটা কি হয়ে যাবে, গলীয় প্রতিসম। তুমি একটু গলীয় প্রতিসমের মধ্যে একটু দেখবা যে সবগুলোর মধ্যে বেশি করে ও আছে, দেখো ভলভক্স, ঠিক আছে, ও আছে অনেকগুলো, রেডিওলারিয়া, ঠিক আছে। রেডিওলারিয়া কিন্তু রেডিয়াল সিমেট্রি না, এটা মনে রাখবা, রেডিওলারিয়া, হেলিওজোয়া, ঠিক আছে। দেখো ও আছে অনেকগুলো, ও আছে। তো দেখো ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, এগুলো হলো তোমার এই 3টা পড়বা, এই 3টা পড়লেই হবে। ভলভক্স, রেডিওলারিয়া আর হেলিওজোয়া, এই 3টা হলো তোমার গলীয় প্রতিসম। অরীয় প্রতিসম কি ভাইয়া? দেখো জেলিফিশ আছে, মানে বেসিক্যালি নিডারিয়া পর্বের যারা আছে না ওরা হলো অরীয় প্রতিসম। যেমন হাইড্রার এক্সাম্পল কিন্তু আমি দেখাইছি, এটা বহু অরীয় প্রতিসম, ঠিক আছে। জেলিফিশ, সি অ্যানিমান, ঠিক আছে, এগুলো সব দ্বি অরীয় প্রতিসমের এক্সাম্পল। আমি সিলিও প্লানাটা দেখাইছি না ভাইয়া, বলো তো, ওই যে 2টা শিংওয়ালা একটা সিলিও প্লানাটা দেখাইছি। আর টিনোফোরা পর্বের পর্বভুক্ত প্রাণীগুলো যেগুলো আছে ওইগুলা। টিনোফোরা হলো নিডারিয়ার পরের যে পর্বটা আছে। দ্বিপাশীয় প্রতিসম কারা ভাইয়া? প্রজাপতি ভাইয়া, দ্বিপাশীয় প্রতিসম, ঠিক আছে। হ্যাঁ ই নামগুলো কিন্তু লাগবে ভাইয়া, বৈজ্ঞানিক নামগুলো লাগবে, ঠিক আছে। আর ব্যাঙের অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে, ঠিক আছে। আচ্ছা এখন আসো অপ্রতিসম কারা ভাইয়া? স্পঞ্জ আর কারা ভাইয়া? এই যে আপেল শামুক, পাইলা গ্লোবোসা, এটা কিন্তু দেখাইছি, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে এটা গেল ভাইয়া আমাদের কি প্রতিসাম্যতা আর ক্লিভেজ, ঠিক আছে। এই দুইটা কি পড়া হয়েছে নাকি বলো তো, বলো। ওকে আমি ট্রাই করব ভাইয়া, আমি ট্রাই করব তোমাদের হইলো ক্লাসেই পড়াটা শেষ করে দিতে, ঠিক আছে। যাতে বাসায় ধরো আমি যদি কোনো পরীক্ষা দেই তোমরা যাতে 1-2 ঘন্টার মধ্যে প্রিপেয়ার হয়ে যাইতে পারো, কথা বুঝতে পারছো। সবচেয়ে বেটার হয় যে আমি ক্লাস শেষ করার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে তোমরা টপিকটা পড়ে ফেলবা, বুঝতে পারছো। আধা ঘন্টার মধ্যে টপিক পড়ে ফেললে কী হবে, এই যে ক্লাসে যে কথাগুলো বলছি না এগুলো অলরেডি তোমার মেমোরির মধ্যে স্টোর থাকবে। তুমি যখন বই পড়ে এটার সাথে রিলেট করবা দেখবা এটা একদম পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে, কথা বুঝতে পারছো। তাহলে ভাই তোমাদের নেক্সট ক্লাস কিন্তু একদিন পরে থাকতেছে, সোমবার, ঠিক আছে, এই টাইমে জয়েন করো। ওকে ওকে, আল্লাহ হাফেজ ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।